কাছ থেকে আপনার 120 জন 30 জনের কাছ থেকে এক এক জায়গাতে এক একটা সাউন্ড আসবে, আলটিমেটলি কিছু শুনবেন না। সুতরাং আমি জানতে চাচ্ছি যে আমরা প্রিভিয়াস ক্লাসে যে আলোচনা করছি সেগুলা থেকে আপনাদের কোনো জানার কোয়ারি আছে কিনা, না থাকলে আমি নিজে আপনাদেরকে কোশ্চেন করব। কোনো কোশ্চেন নাই না? আমি তাহলে আমি শুরু করি প্রথম থেকে। যদিও আমার এগুলা মানে আমার স্ট্র্যাটেজি, আমি ওই ক্লাসের সময়ও আমি আপনাদের সাথে প্রথম এসে তারপর পরিতে আপনাদের রিপিট করি। দেন হচ্ছে মানে লাস্ট ক্লাস কি ডিসকাশন সেগুলো আমরা প্রথমে শেষ করব। আমরা বলছি যে ইথিক্স এবং ল এর ক্ষেত্রে সিমিলারিটি কি আছে, একজন বলেন সিমিলারিটি বিটুইন ইথিক্স এন্ড ল। আজকে কিন্তু আপনার নিজের ভাষা বললে হবে না, আমার বইতে আমি যে শিখতেছি সেখান থেকে কিছু বলতে হবে। সিমিলারিটি বিটুইন ইথিক্স এন্ড ল। স্যার, হ্যাঁ, ল maintain the minimum standard of ethics, that is ethical behavior, and beside law and ethics are both control the human behavior. স্যার আমি বলবো স্যার। হ্যাঁ, একজন শেষ করছেন আপনি, ওকে ধন্যবাদ। আরেকজন বলেন। হ্যাঁ স্যার, ল এন্ড ইথিক্স দুইটাই আমাদের মোরাল ভ্যালু থেকে, মোরাল ভ্যালু, ঠিক আছে, দুইটাই আমাদের মানুষকে, আমার কিওয়ার্ড গুলো বলতে হবে, দুইটাই মোরাল ভ্যালু এবং ওইটাকে বোথ অফ দেম আমাদেরকে স্যার একটা গাইডলাইন প্রোভাইড করেছে। ওকে ওকে থ্যাংক ইউ। আরেকজন বলেন, কেউ একজন ফুললি আমার যে এখানে 3-4টা লাইন আছে, ফুললি লাইনগুলো বলেন তো, কেউ একজন পারেন কিনা? Ethics is a system of moral principles which is concerned with what is good for individual and society. Thank you. Law is a system of rule and guideline which is enforced through social institution and oversee behavior. Thank you. Next হচ্ছে বলেন, তাহলে আপনি বলেন সিমিলারিটি বিটুইন ইথিক্স এন্ড ল। আমি বলি। হ্যাঁ বলেন। Laws represent the minimum standard of human behavior, that is ethical behavior. Besides, both laws and ethical are systems which maintain a set of moral values and prevent people from violating them. They both provide people guidelines of what may do or what may do not in certain situation. In a word, they exist in a purpose of making people benefit from being member of a well-regulated society. Thank you. আমি সেভাবে যাচ্ছি, আপনারা মিনিমাম আমার শীটগুলো মুখস্থ করবেন, এরপর একটা বাড়তি যা লিখবেন। এখানকে যখন আপনাকে কোশ্চেন করা হবে সিমিলারিটি বিটুইন ইথিক্স এন্ড ল, you must be written both law and ethics are systems which maintain a set of moral value. এই ল and ethics both কি করে মেনটেন করে সেট অফ মোরাল ভ্যালু and prevent people from violating them. ঠিক আছে, লোকজনকে এই সেট অফ মোরাল ভ্যালু কি করে আপনাকে কোনো কিছু ভায়োলেট করতে সেগুলোকে প্রতিরোধ করে, ভায়োলেট যেন না করেন সেগুলো প্রতিরোধ করে। দে বোথ ইউ প্রোভাইড পিপল গাইডলাইন। ইথিক্স এবং ল দুইটাই কি করে একটা গাইডলাইন প্রোভাইড করে। দে বোথ প্রোভাইড পিপল গাইডলাইন অফ হোয়াট মে ডু অর হোয়াট মে নট টু ডু, মে নট ডু ইন সার্টেন সিচুয়েশন। এই মিনিমাম এই মাঝে দুইটা লাইন আর আপনি লিখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আরেকজন বলেন তো সিমিলারিটি বিটুইন ইথিক্স এন্ড ল। Similarity between ethics and law means they both are system which maintain a set of moral values and prevent people from violating them, and they both provide people guidelines in certain situation, and what is good or what they do or what they do not. জি স্যার, থ্যাংক ইউ স্যার। একজন বলেন যে ডিফারেন্স দুইটা কি আছে? ডিফারেন্স অনেকগুলো আছে, হ্যাঁ, আপনি কয়েকটা বলেন। Ethics come from personal moral sense, and laws comes from written and approved from government.
এটা একটা হচ্ছে ইথিক্সটা কি আর লটা ইথিক্সটা If someone breaks ethics, then punishment may not happen. But if someone breaks the law, he must be punished. মাস্ট বি পানিশ। থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকজন বলেন, আর একটা উদাহরণ বলেন। সরি, মানে দুই একটা ডিফারেন্স বলেন। An action can be illegal but morally right and vice versa. থ্যাংক ইউ। মানে আপনার ইথিক্যাল হতে পারে যেগুলা, কিন্তু সেগুলা মোরালিটি আনইথিক্যাল বাট লফুল, আবার ভাইস ভার্সাও আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট আরেকজন বলেন, আর একটা বলেন। Ji sir, hello. হ্যাঁ বলেন। It means that ethics may vary from people to people because different people may have different opinion on a certain issue. But laws describe clearly what is legal no matter how people agree. ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা মোটামুটি বেশ কয়েকটা ডিফারেন্স পাইলাম। হ্যাঁ, তাহলে এইগুলা আপনারা সবাই শুনলাম। যদি গ্রোথ নাও করে থাকেন, এখান থেকে আপনারা এইগুলা শিক্ষা নিয়ে নেবেন। দেন আমরা বলছি ইথিক্যাল কোড এবং কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি ডিস্টিংশনটা কি থাকবে, একজন বলেন ডিস্টিংশন বিটুইন ইথিক্যাল কোড এন্ড কন্ট্রাক্ট। বলেন, একজন বলেন। ইথিক্যাল কোড আমরা যে বলছি ইথিক্স, আর ইথিক্স থেকে তো আমরা ইথিক্যাল একটু আগে ইথিক্স এন্ড ল বলছি, সেই ইথিক্স থেকে আসে ইথিক্যাল কোড, যেটা স্পেসিফিক আপনাকে ফ্রেমওয়ার্ক দিছে। দেন বলা হচ্ছে যে ইথিক্যাল কোড আর কন্ট্রাক্টের ক্ষেত্রে ডিস্টিংশনটা কি হবে। হ্যাঁ বলেন। স্যার, হ্যাঁ আমার একটা কোয়েশ্চেন স্যার। আগে আমার কোশ্চেন আনসার করেন। কেউ নাই কোশ্চেন আনসার করবেন না? যদি কোনো কন্ট্রাক্টে ইথিক্যাল কোড ভায়োলেট করে, সেক্ষেত্রে আমরা কন্ট্রাক্টটাকে ভায়োলেট করব, বাট ইথিক্যাল কোডকে নয়। যদি ইথিক্যাল কোড ভায়োলেট করে তাহলে ইনস্টিটিউশন কি করবে? will be punished. আর যদি ইথিক্যাল কোড ভায়োলেশনের কারণে যদি কোনো কেউ যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে কি করবে? আপনার প্রফেশনাল ইনস্টিটিউট আপনাকে কি করবে? সাপোর্ট করবে, প্রোভাইড করবে আপনার ইন্ডিভিজুয়ালকে, যেটা আপনাকে যেন বেনিফিটেড হতে পারে। ঠিক আছে? Contract is a legal obligation between two parties. Right. But ethics is the moral. ইথিক্যাল কোড ইথিক্স এবং ইথিক্যাল কোড ভিন্ন। কোড হচ্ছে আপনাকে গাইডলাইন দেওয়া আছে, আপনি এইগুলো মানতে হবে, নীতি নীতিগতা স্যার। হ্যাঁ, এজ এ প্রফেশনাল মেম্বার আপনাকে মানতে হবে। দিস ইজ কল্ড ইথিক্যাল কোড। এতক্ষণ পর্যন্ত আমরা ইথিক্স ছিলাম, এখন ইথিক্স না, ইথিক্যাল কোড আপনাকে মানতে হবে। স্যার, কোশ্চেন যদি আসে ডিস্টিংশন বিটুইন ইথিক্যাল কোড এন্ড কন্ট্রাক্ট, তাহলে কি জাস্ট এটা লিখলে হবে? এখানে যে এটা লিখলে হবে বলতে, এটা আসলে এটা ডিস্টিংশনটা এটা এইভাবে আমরা ক্লিয়ারলি হয় নাই। ঠিক আছে, কারণ হলো আমি যেটা বুঝতেছি এটা হচ্ছে এখানে যা লিখলাম সেটা হলো আপনার ইথিক্যাল কোড এবং কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি কোনো আপনার ডিসিমিলারিটি অথবা যদি কন্ট্রাস্ট হয়, দেন হুইচ উইল বি প্রেফার্ড। ঠিক আছে, কোশ্চেনটা ওইটা আসলে এটা। আর ইথিক্যাল কোড এন্ড কন্ট্রাক্ট যখন আসবে তখন ইথিক্যাল কোড কি ওইটা লিখবেন, দেন বলবেন কন্ট্রাক্ট কি। হ্যাঁ, বলার পরে তারপর ওইটা লাস্ট থেকে এইটা কনক্লুশনে যাবেন। ক্লিয়ার? স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন। হাউ ডাজ ইথিক্যাল ডিলেমা অ্যারাইজ? এই কোশ্চেনটার অ্যানসারটা আমরা কিভাবে দিব? আমরা পরবর্তীতে আসি, সিরিয়ালি আসতেছি। ওকে স্যার। নেক্সট আর কারো কোনো কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? হ্যাঁ, আমরা নেক্সট আমরা হ্যাঁ বলেন। ইথিক্যাল কোড এবং কন্ট্রাক্ট আরেকটু বোঝাই দিলে একটু ভালো হতো স্যার। ইথিক্যাল আমরা যখন ডিস্টিংশন যখন আসবে, যদি এরকম ডিস্টিংশন হয়, আমার এটা মনে হয় ক্লিয়ার করে না ডিস্টিংশনটা। ঠিক আছে? জি স্যার। ডিস্টিংশন যখন আসবে, ইথিক্যাল কোড মিন্স এ সেট অফ framework or rules
which must be maintained as a professional member. ঠিক আছে? This is called ethical code or ethical principles. Our contract is a legal obligation which is enforceable by law. This is called contract. Contract is written between the two parties or two or more parties. ঠিক আছে? But ethical code is a specific framework provided by the professional institute or professional oversight board. Okay? जी सर. Ethical code are the fundamental principles, and it is the value-based written document. But contract is the obligation between the parties. হ্যাঁ, এই 3-4টা লিখে নেক্সট আপনি এই ব্যাখ্যাটা এখান থেকে দিবেন from a purely legal standpoint. ইথিক্যাল, কারণ কন্ট্রাক্ট এটা তো আপনার অব্লিগেশন, এটাও কিন্তু আপনার মানতে হবে। ইথিক্যাল কোড সেটাও মানতে হবে। যদি দুইটার ভিতরে আপনার যখন ভায়োলেশন হয়, দেন হুইচ উইল বি প্রেফার্ড, দেন তখন আমরা ইথিক্যাল কোডটাকে প্রিপেয়ার করব স্যার। হ্যাঁ, তখন আমরা ইথিক্যাল কোডটাকে প্রিপেয়ার করব এজ এ প্রফেশনাল মেম্বার হিসেবে। ওকে স্যার, সেক্ষেত্রে কি ডিস্টিংশনটা কি ইথিক্স এন্ড বিটুইন ইথিক্স এন্ড কন্ট্রাক্ট, মানে কন্ট্রাক্ট এন্ড প্রিন্সিপাল অফ ইথিক্যাল কোড এন্ড কন্ট্রাক্ট আসে, তাহলে ইথিক্যাল কোড এন্ড কন্ট্রাক্ট লিখবেন, ইথিক্যাল কোড এন্ড কন্ট্রাক্ট। আর আপনি ইথিক যদি আসে তাহলে ইথিক্স এন্ড কন্ট্রাক্ট, সেটা আরেক কোশ্চেন আসতে পারে, মানে দুইটাই আসতে পারে, আসা তো আসলে কোশ্চেন কি যিনি করবেন কিভাবে আসে এটা তো কোশ্চেনের কথা তো আমি বলে দিতে পারবো না। ক্লিয়ার? আমি আপনার সিলেবাসে যা আছে সেগুলো নিয়ে আলোচনা করতে পারি, ডিসকাশন করতে পারি। আর কোন কোশ্চেন আছে এতটুকু পর্যন্ত? না স্যার, সামনে যাওয়া যায়। যদি স্যার ইথিক্স আর কন্ট্রাক্টের মধ্যে বলে স্যার, সেক্ষেত্রে আমরা কোনটা প্রিফার করব? ইথিক্যাল কোড না স্যার, যদি শুধু ইথিক্স আর ল বললে কিছুই নাই, ইথিক্সে তো আপনার কোনো ইয়েই নাই, গাইডলাইনসই নাই স্যার, সেক্ষেত্রে কি আমরা ওই যে লর যেটা আছে সেটাকে প্রিফার করব? সেটা তো আপনার কন্ট্রাক্টে। আর ইথিক্স মানে কি? আপনি শুধু ইথিক্স তো হচ্ছে আপনার ভ্যালু বেস। আপনি কোনটা মনে করেন, আপনি মনে করেন একটা কি মনে করেন, সেটা তো কোনো রিটেন নাই। কোড যখন আসে তখন কিন্তু একটা রিটেন আছে, কোনো রেস্ট্রিকশন নাই আর কি, রেস্ট্রিকশন নাই। ইথিক্স আপনি একটা ভাবতেছেন, আমি আরেকটা ভাবতেছি। জি স্যার। তাহলে ওইটার সাথে তো আপনি মেইনটেইন করবেন কি, মেইনটেইন কি করছেন কি করেন নাই, ওইটাও তো এই জন্যই ইথিক্স যখন আসে, ইথিক্যাল কোড যখন তখন ডিলেমা পড়ে যায়। So, difference between ethics and law. হ্যাঁ বলেন, ইথিক্স এন্ড ল। হ্যাঁ, কে কোশ্চেন করছেন আবার বলেন। স্যার, কোশ্চেনটা ডিফারেন্স বিটুইন এথিক্স এন্ড লস, এই কোশ্চেনটা যদি আসে তাহলে কি স্যার এখানে দেখলাম যে প্যারাফ্রাইজিং করা আছে, আমরা কি চার্ট আকারে দিতে পারবো ডিফারেন্টটা? দিতে পারেন, হ্যাঁ অবশ্যই। এগুলো ডিপেন্ড করবে আপনার সময়ের উপর, পরীক্ষায় আপনি কত তাড়াতাড়ি লেখা শেষ করতে পারবেন, ওইটার উপর ডিপেন্ড করে আপনি ওইভাবে লিখবেন। আচ্ছা, আমার তো মনে হচ্ছে এটা চার্ট আকারে দিলে স্যার তাড়াতাড়ি লেখা যাবে। হ্যাঁ, শুধু পয়েন্টগুলো খালি বসে দিবেন। জি জি। ওকে, দেন আমরা যাচ্ছি যে কর্পোরেট গভর্নেন্স। হাউ ডু মিন বাই কর্পোরেট গভর্নেন্স? স্যার বলেন, কর্পোরেট গভর্নেন্স বলতে কি বুঝি? Corporate governance is a system by which companies are directed and controlled. ঠিক আছে, at least এই লাইনটা লিখবেন। কর্পোরেট গভর্নেন্স ইজ দ্য সিস্টেম বাই হুইচ কোম্পানিজ আর ডিরেক্টেড এন্ড কন্ট্রোলড। ঠিক আছে, নেক্সট বলেন, কেউ অ্যাড করেন। Corporate governance is the system by which companies are directed and controlled. The board of directors are responsible for ensuring corporate governance of their company. Okay. And shareholder rule ki? Shareholder will shareholder will select the directors. Right. Shareholder appoint directors and auditors. Auditors. ঠিক আছে, শেয়ারহোল্ডার কিন্তু অন্য কোনো এখানে কোনো তার কোনো রেসপন্সিবিলিটি নাই।
সে ডিরেক্টর শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের সময়, অডিটরের সময় এজিএম এ সে সুযোগটা পাবে, আর তার কোনো সুযোগ নাই। ঠিক আছে, দেন ডিরেক্টররা তার গভর্নেন্স কি করবে সেটাতে কোম্পানিতে ডিরেক্টরের দায়িত্বে করে যায়। ঠিক আছে, তাহলে আমরা কর্পোরেট গভর্নেন্স সম্পর্কে আমরা পরে আরো ডিটেইলস করব, এখানে আমরা ডিসকাশন করে সময় নষ্ট না। স্যার হ্যাঁ বলেন। এখানে যে চার্টটা আছে স্যার, এখানে যে ইন্টাররিলেশনশিপ বিটুইন ইথিক্স, গভর্নেন্স এন্ড ল, এই চার্টটার ভিতরে ল এর রিলেশনশিপটা মানে কোনটাকে আমরা মানে বুঝবো আর কি ল বলতে? এখানে যে চার্টটা আছে লটা একটু বুঝাই দিবেন স্যার। ঠিক আছে, দেন আমরা বলবো সোশ্যাল রেসপন্সিবিলিটি বলতে কি বুঝি। Social responsibilities is the activities of an organization for the local society, for the improvement of local society. থ্যাংক ইউ। আরেকজন বলেন, ক্লিয়ার করে বলেন। Social responsibility means the responsibility for a company for their stakeholder, all stakeholders. আপনি দেখেন আমার এই শিটে একটু করে লেখা আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি রেফার্স টু হাউ এন অর্গানাইজেশন ম্যানেজ, একটা অর্গানাইজেশন কিভাবে ম্যানেজ করে, হাউ এন অর্গানাইজেশন ম্যানেজ ইটস রিলেশনশিপ ইন দ্য ওয়াইডার কমিউনিটি। ঠিক আছে, এইটাই সোশ্যাল রেসপন্সিবিলিটি। সোশ্যাল রেসপন্সিবিলিটি হচ্ছে হাউ এন অর্গানাইজেশন ম্যানেজ ইটস রিলেশনশিপ ইন দ্য ওয়াইডার কমিউনিটি। এই কমিউনিটিটা একটা কমিউনিটি, যেমন আমি যদি বলি আমার ব্যাংকের কমিউনিটি, আমি আমার কলিগ নিয়ে আমি কমিউনিটি মনে করি, সেই কমিউনিটিটা না চিন্তা করে যদি এটা ওয়াইডার ভাবে চিন্তা করেন, আপনি যদি একটু ব্রড ভাবে চিন্তা করেন, এই ব্রড কমিউনিটিকে সাথে কিভাবে অর্গানাইজেশন ম্যানেজ করে, সেটাই হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। ক্লিয়ার স্যার, কিন্তু একটু লিখতে গেলে বা বলতে গেলে একটু করতে পারি না। হ্যাঁ বলেন, তারপরে বলেন না, তারপরে বলা আছে, যেমন উদাহরণ দেওয়া আছে, আরেকদিন বলেন। এখন ওয়াইডার কমিউনিটির সাথে রিলেশনশিপটা বা ম্যানেজ করার রিলেশনশিপটা ম্যানেজ করার পন্থাগুলো কি কি, তারপরে নিচে আসছে দেখ। মানে স্যার জিনিসটা যদি আমরা বাংলা এভাবে বলি আর কি, একটা কোম্পানি তার কার্যক্রমের দ্বারা কিন্তু পরিবেশ বা আশেপাশের সমাজের অনেক ক্ষতি করে থাকে, এর এগেইনস্টে সে ওই সমাজকে কিভাবে বেনিফিশিয়ারি করবে, কিভাবে ওই প্রতিবেদন দিবে, আপনার যে পরিমাণ ক্ষতি করতেছে সে পরিমাণ ক্ষতিটা তাকে কিভাবে পোষায় দিবে, ইকুইলিব্রিয়াম পয়েন্টে কিভাবে যাবে, এটাই হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। এখন এটা স্যার আমরা যখন লিখতে যাচ্ছি তখন কি এই যে ব্যাপারটা আমরা আমাদের মতো করে গুছাই যদি বলে দিতে পারি, তাহলে কি স্যার সমস্যা নাই তো? স্যার না, সমস্যা নাই, কিন্তু আমার পেপার থেকে যদি আপনি লেখেন তাহলে আপনার লেখাটা সহজ, মানে আপনার স্যার আপনারটা তো ডেফিনেটলি সেখান থেকে আমরা মেইন পয়েন্ট গুলো অবশ্যই নেব, বাট লিখতে গেলে অনেক সময় ছুটে যায়, ছুটে যাবে। কারণ হলো আপনি যখন আপনি নিজের মতো করে লিখবেন, পরীক্ষা হলে দেখবেন যে আপনি ওয়ার্ড খুঁজে পান না। জি স্যার, এক্স্যাক্টলি। এই জন্য আমি আমার প্র্যাকটিক্যাল আমার নিজের মানে পড়াশোনা থেকে আমি বলতে পারি, আমি অনেক কিছু বুঝি কিন্তু পরীক্ষা হলে লিখতে পারি না। আমি যে সাবজেক্টটা আমি হুবহু মুখস্থ করে যেতে পারি, সেই সাবজেক্টটা আমি 100% আনসার করতে পারি। আপনি যদি নিজে থেকে যখন লিখবেন তখন আপনি 100 মার্কস আনসার করা কঠিন হয়ে যায়। বুঝতে পারছি স্যার, আমরা অবশ্যই এগুলোকে প্রেফার করবেন, রাইট। কারণ এগুলো বইয়ের ভাষা, এগুলো কিন্তু আমার ভাষা না। আমার ভাষা হলে আরো সহজ হইতো, আমি নিজেও আমার ভাষায় কনভার্ট করি নাই, এগুলো বইয়ের থেকেই নেওয়া। তবে সেন্টেন্সের গঠনগুলো কিন্তু খুব কঠিন মনে রাখার জন্য, রাইট। বইয়ের ভাষাটা একটু কঠিন, আবার ল রিলেটেড। এখানে তো আমরা রেসপন্সিবিলিটিটা বলতে পারি যে আমাদের সারাউন্ডিংস এর, একটা অর্গানাইজেশন সারাউন্ডিংস এর প্রতি তার যে রেসপন্সিবিলিটি, ইন এ সেন্টেন্স এটাই তো তার সোশ্যাল রেসপন্সিবিলিটি, তাই না স্যার? রাইট। আপনার সারাউন্ডিং যা আছে, হ্যাঁ, ইন টোটাল যা সবকিছুর প্রতি রেসপন্সিবিলিটি। সমাজ আমরা সোসাইটি থেকে সোসাইটি সমাজে চলতে গেলে কত কিছু আছে আপনার, ঠিক আছে, এনভায়রনমেন্ট থেকে শুরু করে আপনার গরিব দুঃখী থেকে শুরু করে আপনার সব এখানে এনভায়রনমেন্ট সারাউন্ডিংসটা চলে আসবে। হ্যাঁ, রাইট। এই যে একটা শীট, এটা আমি আপনার পাওয়ার পয়েন্টে দিতে পারি নাই, এটা অনেকে বলতেছেন এটা রিলেশনশিপ, এটাও আপনাদের বইয়েরই সীমা টেক্সট থেকে সম্ভবত নেওয়া। হ্যাঁ, এখানে দেখেন ইন্টার রিলেশনশিপ বিটুইন ইথিক্স, আমরা যে এতক্ষণ ইথিক্স আলোচনা করতেছি, সেই ইথিক্স এর সাথে গভর্নেন্স, ল, সোশ্যাল রেসপন্সিবিলিটি ইন এন অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনের সাথে ইন্টার রিলেশনশিপটা এখানে ব্রডার আকারে দেওয়া আছে। ঠিক আছে, এটা যদি আপনি বুঝতে চান, আপনি দেখেন, প্রথম দেখেন এই যে লিগ্যাল এনভায়রনমেন্ট, আপনি যেখানে আপনার অর্গানাইজেশন থাকবে সে অর্গানাইজেশনের
চারোদিকে অর্থাৎ অর্গানাইজেশন পরিচালনা করার জন্য বিভিন্ন রকমের আপনার আইন আছে, বিভিন্ন প্রকারের নিয়ম নীতি, হ্যাঁ, আপনার হচ্ছে গভর্নমেন্টের ইয়ে থেকে শুরু করে কনস্টিটিউশন থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের আইনের মাধ্যমে আপনি চলতে হতে পারে। সেই আইনটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, পুরা যত আছে আপনার রিলেটেড, আপনি যদি যে প্রতিষ্ঠান হয় সেই প্রতিষ্ঠান রিলেটেড যত আইন আছে সেটা হচ্ছে লিগ্যাল এনভায়রনমেন্ট। এটা একজন বলছেন ল কোথায় খুঁজে পাচ্ছেন না, আসলে ল হচ্ছে এরকম ভাবে উপরে রয়েছে, দেখছেন উপরে, এটা কারোর সাথে কিন্তু ইন্টারলিঙ্ক না, এটা আপনি সবগুলোর সাথে কন্ট্রোল করার জন্য আসলে লিগ্যাল, সবগুলোর জন্য ল কার্যকর, মানে স্যার পুরোটাই হচ্ছে আপনার লিগ্যাল এনভায়রনমেন্টের ভিতরে, পুরোটাই লিগ্যাল এনভায়রনমেন্ট। ল ছাড়া আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে? যেমন হচ্ছে আপনি এই যে একটা লিগ্যাল এনভায়রনমেন্টের ভিতরে আপনি প্রথমে ঢুকে গেল আপনার কনস্টিটিউশন, আপনি কনস্টিটিউশনের বাইরে আপনি যত প্রকার ইথিক্স দেন, যত প্রকার গভর্নেন্স বলেন, সোশ্যাল রেসপন্সিবিলিটি বলেন, কিছুই করতে পারবেন না যদি না আপনার এটাকে পারমিট করে যে আপনার কনস্টিটিউশন, ঠিক আছে? দিস ইজ দ্য কল লিগ্যাল এনভায়রনমেন্ট। দেন আমি দেখেন এখানে বলা আছে ভ্যালুজ এন্ড কোড অফ ইথিক্স। এই যে আমরা বলছি কোড অফ ইথিক্স, ইথিক্স মানে হচ্ছে আপনার হচ্ছে কি ভ্যালু বেস, ঠিক আছে? সেটা হচ্ছে ভ্যালুজ এন্ড কোড অফ ইথিক্স। এই ভ্যালুজ এবং কোড অফ ইথিক্স এর মাধ্যমে কি হবে, আপনার যদি ইথিক্স থাকে তাহলে আপনি গভর্নেন্সটা ইমপ্লিমেন্টেশন করতে পারবেন। আপনি যদি ইথিক্স থাকে, গভর্নেন্স থাকে, দেন সোশ্যাল রেসপন্সিবিলিটি যে পলিসিগুলো, সেই পলিসিগুলো আপনি তৈরি করতেছেন, ঠিক আছে? তাহলে আপনার ইথিক্স থেকে তৈরি হয় গভর্নেন্স। এই যে বললাম বোর্ড অফ ডিরেক্টরদের কাজ কি, তার যদি ইথিক্স না থাকে, তার যদি ইথিক্যাল কোড সে মেনটেন না করে, তার যদি ভ্যালুজ না থাকে, বোর্ড অফ ডিরেক্টর বলেন আর শেয়ার হোল্ডার বলেন, কেউ কি করতে পারবে না, গভর্নেন্সটা ইমপ্লিমেন্টেশন করতে পারবে না। দেন আমি সোশ্যাল রেসপন্সিবিলিটি পলিসি তৈরি করবো। সোশ্যাল রেসপন্সিবিলিটি তখনই আসবে যখন আমার ভিতরে ইথিক্স থাকবে, যখন আমার ভিতরে আমি যদি গভর্নেন্সটা মেনটেন করতে চাই, দেন দিস ইজ দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি পলিসি ক্রিয়েট হবে। এবং এখানে দেখেন এই যে তিনটার সাথে ওতপ্রোতভাবে যে জড়িত, সেইগুলো হচ্ছে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেক হোল্ডার, আর ইন্টারেস্টেড আর ইনফ্লুয়েন্সিয়াল পার্টি। আপনি সোশ্যাল রেসপন্সিবিলিটি কাজ করতে যাবেন, আপনি যদি ইনফ্লুয়েন্সিয়াল পার্টি অথবা ইন্টারেস্টেড যারা, হ্যাঁ, যাদের স্বার্থ আছে, তারা যদি আপনাকে না করে, আপনাকে আপনার বিরুদ্ধে কাজ করে, একটা ভালো কাজ করছেন, এর পরবর্তীতে আপনি কাজ করতে মজা পাবেন না। তারপর তাহলে আপনি অটোমেটিক্যালি আপনার গভর্নেন্স সিস্টেম উঠে যাবে, আপনার ইথিক্স তখন চেঞ্জ হয়ে যাবে। আপনি যে সমাজের জন্য কাজ করেন, সমাজ সব আপনার বিরুদ্ধে করতেছে, আপনি কিভাবে ভালো কাজ করবেন, আপনি করতে পারতেছেন না। আবার সমাজ আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে, হ্যাঁ আপনি ভালো মানুষ, একটু ভালো কাজ করছেন, ওকে, আপনাকে কংগ্রেচুলেশন জানাচ্ছে। দেন দিস ইজ কল ইনফ্লুয়েন্সিয়াল পার্টি। ইনফ্লুয়েন্সিয়াল পার্টি যে আবার কারা কারা আছে, ইনফ্লুয়েন্সিয়াল যেমন আপনার মিডিয়া আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে, আপনার যে কম্পিটিটর তারাও কিন্তু আপনাকে ইনফ্লুয়েন্স করতে পারে। হ্যাঁ, কম্পিটিটর খুব একটা ভালো কাজ করছে, ঠিক আছে, আপনিও একটা ভালো কাজ করলেন, কম্পিটিটর 2 নম্বর করে আপনার সব ব্যবসা নিয়ে নিচ্ছে, আপনি কি করবেন, আপনি ওই ইথিক্স বাদ দিয়ে আপনি চাচ্ছেন তার বিয়ের সাথে আপনি পাল্লা দিয়ে ঠিক থাকার জন্য। এবং এখানে এনজিও একটা টার্ম নিয়ে আসছে আর কি, those are the influential party। এখানে একটা জিনিস দেখেন, ফাইন্যান্সিয়াল স্টেক হোল্ডার্স। ফাইন্যান্সিয়াল স্টেক হোল্ডার্স মিনস হচ্ছে আপনার ব্যবসার সাথে কারা কারা আপনি আর্থিকভাবে সরাসরি সংযুক্ত, those are the financial stakeholders। যেমন শেয়ার হোল্ডার্স, হ্যাঁ, কাস্টমার্স, এমপ্লয়ি, সুবিধাভোগী যারা আছে, ফাইন্যান্সিয়াল সুবিধাভোগী, এরাও কিন্তু সুবিধাভোগী। মিডিয়া, কম্পিটিটর, এনজিও, তারা কিন্তু সুবিধাভোগী। তারা এই সুবিধাভোগী বলতে তারা ইনফ্লুয়েন্সিয়াল, আপনাকে ইনফ্লুয়েন্স করতেছে, তারা সরাসরি আপনার কাছে ফাইন্যান্সিয়াল সুবিধা নিচ্ছে না। সাপ্লায়ার, হ্যাঁ, গভর্নমেন্ট, এগুলো হচ্ছে স্টেক হোল্ডার। আপনাকে অনেকে কোশ্চেন আসে যে স্টেক হোল্ডার কারা, হু আর দ্য স্টেক হোল্ডার অফ ইউর অর্গানাইজেশন। অনেকে স্টেক হোল্ডার লিখতে পারে না, লেখে স্টেক হোল্ডার মিনস শেয়ার হোল্ডারদেরকে ব্যাখ্যা করে থাকে। তাহলে স্টেক হোল্ডার আর শেয়ার হোল্ডার, আবার কোশ্চেন এভাবেও আসে, ডিফারেন্স বিটুইন শেয়ার হোল্ডার্স এন্ড স্টেক হোল্ডার্স, ঠিক আছে? স্টেক হোল্ডার মিনস আপনার সাথে যারা রিলেটেড, অল আর দ্য ইনক্লুডেড ইন স্টেক হোল্ডার্স, যারা ফাইন্যান্সিয়াল বা আর্থিক দিক দিয়ে তার সুবিধা গ্রহণ করতে চায়। হ্যাঁ, না, আমি স্টেক হোল্ডার যখন বলবো আপনার সাথে যারা রিলেটেড, অল আর স্টেক হোল্ডার্স। যখন বলি ফাইন্যান্সিয়াল স্টেক হোল্ডার, তারা হচ্ছে এই 5টা হলো ফাইন্যান্সিয়াল স্টেক হোল্ডার। ফাইন্যান্সিয়াল স্টেক হোল্ডার্স এর বাইরে আছে যেমন আপনি সোসাইটি, আর্থিক সুবিধা নিতে চায় যারা, সোসাইটি আর্থিক সুবিধা নেয় না, কিন্তু তারা স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার বলতে বোঝাচ্ছে যে একটা কোম্পানির মালিক পক্ষ বাদ দিয়ে যারা আছে সবাই তো স্টেক হোল্ডার আছে, তাই না? মালিক পক্ষ স্টেক হোল্ডার, কে বলছে মালিক হোল্ডার সারা? মালিক পক্ষ একটা স্টেক হোল্ডার। আচ্ছা, শেয়ার হোল্ডার মালিক পক্ষ, রাইট? স্যার, হ্যাঁ স্যার, এই যে স্যারটা, এটা থেকে যদি আমরা একটু যেটা ব্রিফলি বুঝছি আর কি, একটু সেটা শেয়ার করার জন্য। স্যার ধরেন হলো
আমরা প্রথমে হচ্ছে আমার কোম্পানি তার ভ্যালুজ এন্ড কোড অফ এথিক্স মানে ফিক্স করবে, চলবে সে অনুযায়ী। এরপরে আমার গভর্নেন্স এনশিওর করতে হবে। গভর্নেন্স এনশিওর করার মাধ্যমেই আমি সোশ্যাল রেসপন্সিবিলিটি। প্রথমে আর শেষের কোনো কথা না, বুঝছেন? এটা হচ্ছে একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি ইথিক্যালি ভালো হন তাহলে আপনার অর্গানাইজেশনের গভর্নেন্স অটোমেটিক্যালি ভালো থাকে, দেন আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলো ভালো আসে। এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি, গভর্নেন্স এবং ইথিক্স এগুলা যদি ভালো কিভাবে হবে? যদি ইনফ্লুয়েন্সিয়াল পার্টিরা যদি আপনাকে সাপোর্ট দেয়, ঠিক আছে, এবং ফাইন্যান্সিয়াল স্টেক হোল্ডাররা যদি আপনার সাপোর্ট দেয়, আপনাকে যদি না দেয়, আপনাকে স্টেক হোল্ডাররা না, শেয়ার হোল্ডাররা আপনাকে না বলে, হ্যাঁ আপনি এগুলো করতে পারবেন না, কাস্টমাররা আপনার সাথে বিজনেস করে না আপনি দিয়ে করার জন্য। আর যদি কাস্টমার আপনি এই কর্পোরেট গভর্নেন্স সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করার কারণে কাস্টমার আপনার বেশি আসে, আপনি এমপ্লয়িরা আপনাকে মোটিভেটেড করে, গভর্নমেন্ট যদি আপনাকে ইনফ্লুয়েন্স করে, সাপ্লায়াররা আপনার সাথে বিজনেস করতে যদি সহযোগ মনে করে, আপনাকে 2 পয়সা করে কম রেটে দেয়, তাহলে আপনি অটোমেটিক্যালি কি করবেন? ওই কাজগুলো করবেন। আমার গভর্নেন্স কাজগুলো ঠিক রাখবেন, আপনার কোম্পানির সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা CSR বাড়াই দিবেন, ঠিক আছে? এই হলো একটা আরেকটার সাথে ইন্টারলিঙ্ক আছে, বুঝছি স্যার, ক্লিয়ার? এই জন্য আমরা বলছি ইন্টার রিলেশনশিপ, একটা আরেকটার সাথে রিলেশনশিপ। আপনি বলতে পারবেন না শুধু এইটার থেকে এটা হবে, তা না, ক্লিয়ার? দেন আপনি এখানে দেখেন কমিউনিটি আছে, ফিলান্থ্রপি আছে, এনভায়রনমেন্ট আছে, হ্যাঁ, সবগুলা কি করবে? সোশ্যাল রেসপন্সিবিলিটি আপনাকে ইনফ্লুয়েন্স করে, এবং এটা থেকে সোশ্যাল রেসপন্সিবিলিটি তারা আবার বেনিফিট নেয়। কমিউনিটি যারা, তারা বেনিফিট নিচ্ছে। এনভায়রনমেন্টে যেগুলা পরিবেশ সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করেন, তাহলে এনভায়রনমেন্ট ভালো থাকবে। ফিলান্থ্রপি যারা, তাদের ভালো হবে। এই হলো আপনার ইন্টার রিলেশনশিপ। ক্লিয়ার করতে পারছি? ক্লিয়ার স্যার। হ্যাঁ, আমরা সামনের দিকে আগাই। দেন আমরা বলছি আনইথিক্যাল বিহেভিয়ার। Unethical behavior কি? বলেন। Unethical behavior is an action that falls outside of what is considered morally right or proper for a person, a profession or an industry. আমরা একটু আগে আমরা বলছি ethical মানে হচ্ছে what to do or not to do, what is right or wrong, এগুলা বলছি। কিন্তু unethical মানে তাহলে ইথিক্যাল না, তাহলে হচ্ছে outside of the what is right or wrong। আপনি রাইট রং যে যা ওই ডিসিশন না নিয়ে আপনি কাজ করেন, সেটা হচ্ছে কি? unethical behavior। থ্যাংক ইউ। আরেকজন বলেন unethical behavior means সিভিলিটির বাইরে যদি কিছু করে, মোরাল যে আমাদের ভ্যালু থাকে ওর বাইরে যদি কিছু করে, আই মিন যে বিষয়টা আমরা সবাই জানি যে রাইটফুল বা উচিত করা, তার বাইরে যদি কিছু এখান থেকে শীট থেকে অথবা ইংলিশে কিছু বলেন। সরি স্যার, আমার এই শীট থেকে কিছু বলেন। আপনি কিছুদিন পর পরীক্ষা দিবেন। আপনি unethical behavior is like uncivil dialogue, low level incivility which includes rude behavior, condensing tone of speech, rough language, lack of regard for others. ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনার মানে বোঝা যাচ্ছে যে আপনার পড়ছেন, ঠিক আছে? নেক্সট আরেকজন বলেন unethical behavior means যেগুলো স্যার অ্যাকসেপ্টেড নর্মস এর বাইরে, ওইগুলো। এটাই বলেন, আরেকটু বলেন। অনেকগুলো লাইন আছে, বলেন, 2-1 লাইন বলেন। এখন আমরা বলবো বিহেভিয়ার করলে আমাদের অ্যাক্ট হয়, সেটাই হবে আনএথিক্যাল বিহেভিয়ার। এই যে আনএথিক্যাল বিহেভিয়ার আমরা করলাম, সেই আনএথিক্যাল বিহেভিয়ারটার তো একটা না একটা কিছু কি আছে, এটা ইমপ্যাক্ট আছে, ঠিক আছে? এই ইমপ্যাক্ট গুলা কি? একজন বলেন আনএথিক্যাল বিহেভিয়ার ইমপ্যাক্ট অর্থাৎ কনসিকুয়েন্স। সোশ্যাল ভ্যালু কমে যাবে স্যার, প্রফেশনাল ভ্যালু কমে যাবে, পার্সোনাল ভ্যালু, কর্পোরেট। প্রথমে আমরা বলবো কয়টা কনসিকুয়েন্স আছে সেগুলো বলবেন। লস অফ আর্নিং পটেনশিয়াল, 3টা কনসিকুয়েন্স আছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল কনসিকুয়েন্স, প্রফেশনাল এন্ড সোসাইটি। প্রফেশনাল, সোসাইটি। ইন্ডিভিজুয়াল কনসিকুয়েন্স, প্রফেশনাল কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স অফ দ্য সোসাইটি। এখন একজন বলেন ইন্ডিভিজুয়াল কনসিকুয়েন্স অফ আনএথিক্যাল বিহেভিয়ার। লস অফ আর্নিং পটেনশিয়াল, লস অফ জব, রাইট, লস অফ প্রফেশনাল স্ট্যাটাস, তারপর রিলেশনশিপে স্যার রেপুটেশন লস স্যার, ফ্যামিলি এবং ফ্রেন্ডের মধ্যে মানে ডিসরেসপেক্ট কাজ করে,
তারপর কমিউনিটির মধ্যে যে আমার পজিশন থাকে, আমার ওই কমিউনিটি পজিশন আমি ল্যাক করি, তখন আমার কমিউনিটিতে যে সম্মান থাকে ওটাও আমি লস করি। ওকে, থ্যাংক ইউ। দেন প্রফেশনাল কনসিকুয়েন্সের কি হবে? স্যার জব হারাইতে পারি আমি আমার প্রফেশনাল ক্ষেত্রে, প্রফেশনাল যে স্ট্যাটাস থাকে, যে আমার কলিগদের মধ্যে যে সম্মান থাকে সেই রেপুটেশনটা লস হয়, বা আমার স্ট্যাটাসটাও লস হয় ডেফিনেটলি। সোসাইটির ক্ষেত্রে আমরা কি বলছিলাম? সোসাইটির ক্ষেত্রে স্যার সোসাইটির লোকজন আমাকে যখন খারাপ জানবে, স্বাভাবিকভাবে আমার ফ্যামিলি হিউমিলিয়েট হবে, আমি হিউমিলিয়েট হব। সো সোসাইটিতেও তো আমার ডিসরেসপেক্ট ক্রিয়েট হয়। অ্যাজ ওয়েল অ্যাজ সিমিলার বডিজ কথা আমরা বলছিলাম। মানে আমি যদি অ্যাকাউন্টেন্ট হিসেবে যদি খারাপ করি, আমার সকল অ্যাকাউন্টেন্টের এটার ভুক্তভোগী হতে হবে। আমি অ্যাকাউন্টেন্ট খারাপ করতে করতে কয়েকজন অ্যাকাউন্টেন্ট খারাপ করে বলছে, তখন অ্যাকাউন্টিং প্রফেশনাল প্রতি কি হয়ে যাবে? ইভেন স্যার আমাদের আইসিএমই বডির পরে একটা দোষ আসবে যে এই প্রতিষ্ঠানের লোকজন ভালো না। আমি ব্যাংকের কাজ খারাপ করলাম, আরেকজন ব্যাংকার খারাপ করলো, তখন টোটাল ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপর একটা খারাপ আসবে। আপনি একজন ইমাম, সে একটা খারাপ করলো, আরেকটা ইমাম খারাপ করলো, মসজিদের ইমাম খারাপ করলো, দেন যত ইমাম আছে সব ইমামের প্রতি সবার উপর ইফেক্ট পড়বে স্যার, ইমপ্যাক্ট পড়বে এটা। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা বলছি ইথিক্যাল ডিলেমা। ইথিক্যাল ডিলেমাটা কি? দ্বিধাদ্বন্দ্ব আর কি, যে আমি এটা করা উচিত হবে কি উচিত না। ইটস আ কাইন্ড অফ ইথিক্যাল প্যারাডক্স অফ মোরাল ডাইলেমা। যখন বুঝতে না পারে যে অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল অপশন কোনটা, সেটাই শুড আই ডু ফর বেস্ট মেইনলি। আপনি একটা কোশ্চেন করছিলেন ইথিক্যাল ডিলেমার ক্ষেত্রে, আবার বলেন কোশ্চেনটা। ইথিক্যাল ডিলেমা অ্যারাইজ। হাউ ইথিক্যাল ডিলেমা অ্যারাইজ? কিভাবে ইথিক্যাল ডিলেমা অ্যারাইজ হয়? কেউ বলেন তো, একজন বলেন তো, কেউ এই ব্যাপারে কিছু জানেন কিনা? স্যার উদাহরণ দিয়ে বলবো স্যার? না, আমার এক শিট থেকে বলেন বা ইয়ে থেকে বলেন। আগে বলেন থিওরিটিক্যাল বলেন, তারপর উদাহরণ বলেন। ইথিক্যাল ডিলেমা, হাউ ইথিক্যাল ডিলেমা অ্যারাইজ? সাথে সাথে মিউট করেন না, এই জন্য আমি বারবার আপনাকে আনমিউট করি, করে আবার মিউট করি, তারপর আবার আনমিউট করার সুযোগ দেই আর কি। আমি কয়েকটা বলি ইথিক্যাল ডিলেমা এরাইছে। একটা মিসইউজিং কোম্পানিজ টাইম। অনেক আমি প্রথম বলি ইথিক্যাল ডিলেমা কখন অ্যারাইজ হবে। আমার এখানে দেখেন শীটে প্রথম এক জায়গায় স্পষ্ট লেখা আছে, যখন আপনি অল্টারনেট চয়েস থেকে অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। এটা প্রথম লাইনটাই আপনি লিখতে পারেন, ইথিক্যাল ডিলেমা কখন কিভাবে অ্যারাইজ হয়। And ethical dilemma or right and wrong are not clear. Decision making process between two possible options, neither of which is absolutely acceptable. যখন আপনি কোনটা absolutely acceptable আপনি খুঁজে পাচ্ছেন না, ethical perspective, this is called ethical dilemma, and ethical dilemma will be arise. Clear? জি স্যার। হ্যাঁ, দেন আপনি এখান থেকে আরো পয়েন্টগুলো বলতে পারেন। বলেন, একজন বলতেছিলেন। স্যার এখানে ব্যাপারটা হচ্ছে দুটোই আমার কাছে কিন্তু গ্রহণযোগ্য মনে হচ্ছে, বাট কোনটা আমার কাছে অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল সেটা বের করাটাই হচ্ছে আমার আসলে এই জিনিসটা আপনি জানেন না। অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল জিনিস আপনার ইথিক্যাল পার্সপেক্টিভটা জানা নাই, নাইদার এটা কোনটা আসলে অ্যাবসলিউট না। এটা থেকে দুইটাই মানে কিছু সমস্যা আছে। এর ভিতরে আপনি অপটিমাল যে এটা আপনি বেনিফিট পাবেন, অপটিমাল ডিসিশনটা নেওয়াটাই হচ্ছে কি এই ইথিক্যাল ডিলেমা থেকে সলভ ডিসিশন নেওয়া। এখানে স্যার আরেকটা কথা দেখলাম, সেটা হলো মানে আমি হয় সবচেয়ে বেটারটা, না হলে সবচেয়ে বেস্ট অপশনটা, এই দুইটা আইডেন্টিফাইয়ের ক্ষেত্রেই মানে ডিলেমাটা। আমরা বলবো সবসময় বলবো আমরা বেস্টই বলবো, বেটার না। ঠিক আছে, আমি বেস্টই বলবো না স্যার, আমি ওটা বলিনি। আমি বলছি হলো মানে আমার কাছে যখন আমি অ্যাকসেপ্ট করব এরকম দুইটা অপশন থাকে, তখন আমি কোনটা অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল সেটা যেমন আছে, আবার আমার কাছে দুইটাই আছে হলো আমি যেটাই করি খারাপ, বাট সেক্ষেত্রে আমাকে বেছে নিতে হবে কোনটাতে লিস্ট মানে সবচেয়ে কম খারাপ হয়। অল্টারনেট আর কি, অপটিমাল সলিউশন আমরা বলবো। অপটিমাল সলিউশন সর্বোচ্চ বেশি আপনাকে বেনিফিট, অপটিমাল বেনিফিট কোনটা দিবে, দিস ইজ কল্ড ইথিক্যাল ডিলেমা। ঠিক আছে, দেন বলেন আমরা ইথিক্যাল ডিলেমা ক্ষেত্রে আমরা কি বলছিলাম? ইথিক্যাল ডিলেমা ইন বিজনেসের ক্ষেত্রে কি হবে?
ভায়োলেশন অফ স্ট্যান্ডার্ড মানে আমি যদি আমার কোম্পানির যে অর্গানাইজেশনের যে কোড অফ কন্ডাক্ট আছে এবং ইথিক্যাল স্ট্যান্ডার্ড আছে ওটাকে যদি আমি ভায়োলেট করি অথবা ডিসিপ্লিনারি যে স্যাংশন গুলোকে আছে ওটাকে যদি আমি ওভারলুক করি তখন আমার ইথিক্যাল মানে ডিলেমা ক্রিয়েট হয়। একজন একটা কোশ্চেন আপনি ওই কোশ্চেনটা করতে যদি আমি করি ইথিক্যাল ডিলেমা বিজনেসের ক্ষেত্রে ইথিক্যাল ডিলেমা কোথা থেকে আসতে পারে? আমার কোনো ভাইকে ওকে ক্যারি অন প্লিজ। হ্যাঁ আপনার ইথিক্যাল ডিলেমা হইতে পারে কোথা থেকে? আমি কি শেয়ার করতে পারি? যেমন হ্যাঁ অবশ্যই বলেন। অনেক ক্ষেত্রে আমরা ওই ফেসবুকে চ্যাটিং করি কাস্টিয়ার কোম্পানির টাইম ইউজ করতেছি, তারপরে আপনার ব্যাক বাইটিং করতেছি একজন আরেকজনের পিছনে, ভেরি ব্যাড থিং ফর দ্য অর্গানাইজেশন ব্যাক বাইটিং। ক্রেডিট মানে অন্যের কাজের ইয়াটা আমরা করি যে একটা আইডিয়া করলো এটাকে আমি নিজের আইডিয়া হিসেবে ইউজ করলাম, এটা হইতে পারে। হ্যারাসমেন্ট হইতে পারে এখানে। এগুলো হচ্ছে মানে আপনার এক্সাম্পল অফ ইথিক্যাল ডিলেমা। এখন আমি বলতেছি ইথিক্যাল ডিলেমা গুলা কোথা থেকে আসতে পারে? ইথিক্যাল ডিলেমা গুলো আসে হচ্ছে আপনার co-worker। এখানে যে একটা লিখছি আমি দেখি অলমোস্ট এভরি aspect of the business can become a possible ground of ethical dilemmas. It may include the relationship with the co-worker. Co-worker এর সাথে রিলেশন থেকে ইথিক্যাল ডিলেমা আপনার ব্যবসার ক্ষেত্রে আসে। ম্যানেজমেন্টের বস থেকে আসতে পারে স্যার, ক্লায়েন্ট থেকে আসতে পারে, আপনার বিজনেস পার্টনার থেকে তৈরি হতে পারে। ক্লিয়ার? দেন আমরা আরেকটা বলছিলাম যে ইথিক্যাল ডিলেমা আইডেন্টিফাই করবেন কিভাবে? ইথিক্যাল ডিলেমার সোর্স গুলা কি? সোর্স অফ ভ্যালুজ। আপনার ভ্যালুজ গুলা সোর্স কোথা থেকে আসবে? ইন্ডিভিজুয়াল ভ্যালুজ, সোসাইটাল ভ্যালুজ, প্রফেশনাল বডিজ এন্ড কোম্পানিজ themselves. ক্লিয়ার? দেন বলা আছে হাউ টু আইডেন্টিফাই অ্যান ইথিক্যাল ডিলেমা। ইথিক্যাল ডিলেমা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? আমরা এক্সাম্পল গুলো বলছিলাম, এক্সাম্পল গুলা আপনি দেখার জন্য। আমরা কিভাবে আইডেন্টিফাই করব? হ্যাঁ কিভাবে আইডেন্টিফাই করব সেটা তো বলে দিছি। ইথিক্যাল ডিলেমা অ্যারাইজ হয় যখন আপনার বাউন্ডারি রাইট রং ক্লিয়ার না, তখনই আপনি আসতেছে যে ইথিক্যাল ডিলেমার কোশ্চেনটা আসতেছে। ঠিক আছে? এখন এই আপনার যখন এই কোনটা ইথিক্যাল ডিলেমা তৈরি হচ্ছে, এই যখন চয়েস প্রথমত আইডেন্টিফাই করবেন ওইভাবে যে আপনি কোনটা রাইট কোনটা রং আপনি ক্লিয়ার না। ক্লিয়ার না মানেই তো আপনি ইথিক্যাল ডিলেমাকে আইডেন্টিফাই করে ফেললেন। এখন এই আইডেন্টিফাই থেকে আপনি কিভাবে সমাধানে যাবেন কিভাবে? দেন আপনার সমাধানের জন্য নিচে আলোচনা করা আছে। যেমন আপনি ইথিক্যাল ডিলেমা, এখানে একটা ইথিক্যাল ডিলেমা আইডেন্টিফাই করলেন। আপনার ভাই একটা ভালো একটা জব পাইলো ম্যানেজিং ডিরেক্টর, যেখানে আপনি একটা সেই কোম্পানি আবার আপনার একটা কি সবচেয়ে বড় ক্লায়েন্ট। এটা কি কোনো মানে ডাজ ইট ম্যাটার? এটা কি কোনো সমস্যা আছে কিনা বলেন? স্যার একটা জিনিস, এক্ষেত্রে আমার ক্লায়েন্ট বলতে আমাকে কি অডিটর বুঝাচ্ছে না অন্য কিছু? রাইট, এখানে অডিটর বুঝাচ্ছে। বুঝছে। তাহলে তো স্যার এখানে একটা থেকে যায়, যেমন হচ্ছে আমার ভাই যদি ম্যানেজিং ডিরেক্টর হয় আর আমি যদি অডিটর হই, তাহলে এখানে কিন্তু অন্য থার্ড পার্টি বা অন্যরা ভাবতে পারে যে আমি হয়তো কারচুপি করার সম্ভাবনা থাকবে। হ্যাঁ না, আমি একটা এখানে অবশ্যই সব প্রবলেম। জি স্যার, প্রবলেম ইথিক্যাল ডিলেমা তৈরি হবে এখানে। হ্যাঁ অবশ্যই প্রবলেম। এখন স্যার এক্ষেত্রে ইথিক্যাল ডিলেমাটা কি? মানে আমি কি করব না করব না? আপনি কি ওই ক্লায়েন্টের সাথে আপনার ভাই কি সেখানে জয়েনিং করবে কিনা একটা। দ্বিতীয়ত আপনার ভাই যদি জয়েনিং করে আপনার ক্লায়েন্ট হিসাবে আপনি আপনি কাজ করবেন কিনা। মানে স্যার আমি কি আমার ভাই জয়েন করবে কি করবে না, সেটা কি আমার জন্য কি ইথিক্যাল ডিলেমা নাকি? যেমন ভাই কি করবে না করবে না, এখন সেটা তো আমি জানি না। সেটা না করলে আপনি আপনার ওই জব ছেড়ে দিতে হবে, আপনি ওই ক্লায়েন্ট ছাড়তে হবে। ক্লায়েন্ট না থাকলে নিজের প্রফেশনাল ক্যারিয়ারে ঝামেলা হবে আর কি। ক্লিয়ার? কারণ আপনি যেহেতু অডিটর, ওই বোর্ড অফ ডিরেক্টর, এই জন্য হয়তো আপনার ভাইকে ওখানে বড় জব দিল, ম্যানেজিং রিলেশন দিল। বুঝতেছি স্যার। স্যার তাহলে এখানে আমাদের অ্যানসারটা হবে ইয়েস, ইট ইজ ম্যাটার অফ কি আসবে স্যার? ঠিক আছে, কারণ হলো আপনি এখানে ইন্টিগ্রিটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেক প্রবলেম হবে। ইন্টিগ্রিটি আপনি দেখাতে পারবেন না এখানে। যে আপনার আমরা পরবর্তীতে বলবো যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, যেগুলো আমরা ওই লেভেলের অডিট ডিপার্টমেন্টে থাকলে স্যার আরো বাইরে যত আছে সব ঢুকাই দিবে। হ্যাঁ, ঢুকাই দেওয়ার জন্য 500 করে স্যার। এই জিনিসগুলো আপনারা আমরা আরো আলোচনা করবো। দেন আমরা একটু আগাই, নাহলে আমি আমার মনে হয় কোর্স শেষ করতে পারবো না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমরা বলছি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। স্যার এই পার্টগুলোতে একটু সময় দিন স্যার, এই পার্টগুলো খুবই ক্রিটিক্যাল। আমি একটা ক্লাস বাড়াই দিয়েছি, আমি নেক্সট আরেকটা ক্লাস নিব এটার উপর, এই জন্য আস্তে আস্তে যাচ্ছি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট
আমরা বলছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি? একজন বলেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মিন্স কি? স্যার আপনার বইয়ের ভাষায় বলতে পারতেছি না, কিন্তু স্যার এমনি বলেন, আপনি নিজের ভাষায় বলেন। এমনি স্যার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা আমরা বুঝি মানে স্বার্থের দ্বন্দ্ব আর কি, যে আমি হয়তো দেখা গেছে এমন কোনো কাজ বা আমার অ্যাক্টিভিটিস দ্বারা যেগুলা বা বুঝা যায় যে এখান থেকে আমি হয়তো কোনো স্বার্থ নিতেছি কাজের, মানে যেটা আমার নেওয়া উচিত না, সেটাই হচ্ছে হলো কনফ্লিক্ট। না, এটা বলতে কি আপনার যেখানে আপনার স্বার্থ আছে আর কি, জিনিসটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনি স্বার্থ নিচ্ছেন তা বলা যাবে না, যেখানে আপনার স্বার্থ সংশ্লিষ্ট হতে পারে সেটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনার ইন্টারেস্টের সাথে সেটা কনফ্লিক্ট করতে। জি স্যার, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের एग्जांपल দিতে পারে। ধরেন স্যার আমি অফিসে কাজ করতেছিলাম, ওই টাইমে আমার বাসা থেকে একটা জরুরি ফোন আসছে। হ্যাঁ, এখন দুইটাই আমার খুব ইম্পর্টেন্ট। অফিসের কাজ ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাছে ফ্যামিলি ইন্টারেস্ট। এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে ধরুন আপনি আপনার কোনো কলিগ, সে আপনি বুঝতে পারছেন যে অফিশিয়ালি সে আপনাকে কোনোভাবে মিসট্রিট করছে, সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অথবা ধরুন একজন সিনিয়র আপনার সাথে সে প্রপার অ্যাটিটিউড অ্যাপ্রোচ যেটা শো করা উচিত ওটা করছে না, এটাও না মনে হয়। এগুলো যেমন হচ্ছে আমি অডিট এক্সাম্পল আছে, দেখেন এই জন্য শিক্ষা পড়ছেন। একদিন বলেন কনফ্লিক্ট ইন্টারেস্ট কি? যেমন স্যার আমি অডিট করতে গেলাম, এখন সে আমাকে ডিনারের অফার করলো। আচ্ছা, a party might include an employing organization, a vendor, a customer, a lender, a shareholder, or in another party. A professional accountant shall not allow a conflict of interest to compromise professional or business judgment. দেখেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে একটা থ্রেট ক্রিয়েট করে। কনফ্লিক্ট ইন্টারেস্ট আপনার জন্য একটা থ্রেট ক্রিয়েট করে। কি থ্রেট? আমরা যে এই 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল পড়ছি, সেই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলা আপনি কি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না, সেটা এই মানে কমপ্লাই করার ক্ষেত্রে একটা থ্রেট ক্রিয়েট করে। দিস ইজ দ্য কল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আপনার একটা থ্রেট ক্রিয়েট করে। যেমন আপনি একটা একটু আগে যেটা বলছেন, যেটা বলছি আমি, যে আপনার ভাই সেখানে ম্যানেজিং ডিরেক্টর, আপনি হলেন সেখানে অডিটর, সেই ক্ষেত্রে আপনি কনফ্লিক্ট ইন্টারেস্ট ক্রিয়েট করবেন। এই ক্ষেত্রে আপনার একটা থ্রেট, আপনি যে প্রফেশনাল আইডেন্টিফিকেশন আর প্রফেশনাল যে প্রিন্সিপাল সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না। দিস ইজ কল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ক্লিয়ার করতে পারছি স্যার? ইথিক্যাল ডিলেমা আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে এই দুইটা আসলে গুলাই ফেলি। মানে ইথিক্যাল ডিলেমাটা হচ্ছে যে আপনি আসলে এটা কি এটা সঠিক হচ্ছে কি হচ্ছে না, এটা হলো ইথিক্যাল ডিলেমা। আর এই ডিলেমার রেজাল্টটা যেটা, সেটার ইন্টারেস্টটা আপনার উপর আসতেছে কিনা, কনফ্লিক্ট হচ্ছে কিনা, সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ডিলেমা হচ্ছে আপনার চয়েস, ডিসিশন নেওয়া। ইথিক্যালি গ্রাউন্ডে এটা ডিসিশন, এটা হচ্ছে ডিসিশন নেওয়াটা হচ্ছে ইথিক্যাল ডিলেমা। আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে যেটা আপনার এই ফান্ডামেন্টাল প্রিন্সিপাল মানে অ্যাপ্লাই করতে গিয়ে আপনার যে সমস্যা হবে, সেটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। থ্রেট যেটা, ক্লিয়ার? এই ইথিক্যাল ডিলেমা থেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয়। আচ্ছা আচ্ছা, দেন এখানে বলা আছে, আপনি কে যেন বলতেছিলেন, বলেন আবার বলেন, এখন বলেন এই থ্রেট কখন ক্রিয়েট হয়, এই দুটা পার্ট বলা আছে, বলেন। স্যার আপনি প্রথম থেকে পড়ে গেলে মনে একটু ভালো হইতো। এটা তো পড়ছি আগে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট threats to compliance with the principle of objectivity and might create threats to compliance with other fundamental principles. অর্থাৎ আমাদের যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলা কমপ্লায়েন্সের ক্ষেত্রে থ্রেট যেটা ক্রিয়েট করে, সেই থ্রেট গুলাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ঠিক আছে? এবং সাব থ্রেট অর্থাৎ যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের থ্রেট গুলা কোথায় থেকে ক্রিয়েট হবে যখন when a professional accountant undertakes a professional activity related to a particular matter of for two or more parties whose interest with respect to the matter are in conflict. একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যখন কোনো কাজ নেয়, যার প্রফেশনাল অ্যাক্টিভিটি যখন সে আন্ডারটেক করে, সেটার সাথে যদি অন্য 2 বা ততোধিক পার্টির ইন্টারেস্ট এখানে জড়িত থাকে, হ্যাঁ, যেগুলা তার কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে, দিস ইজ আর কনফ্লিক্ট। দিস ইজ আর কল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। The interest of a professional accountant with respect to a particular matter and the interest of party বুঝতে পারি নাই স্যার, সরি আমি বুঝতে পারিনি এই নাম্বারটা স্যার। সেটা কখন ক্রিয়েট হবে? সেটা ক্রিয়েট হবে আপনি যখন একটা প্রফেশনাল যখন কোনো কাজ নেবেন, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যখন কোনো প্রফেশনালি কাজ করবে, সেই কাজটা যদি 2 বা ততোধিক পার্টির যদি এখানে স্বার্থ জড়িত থাকে এবং সেই স্বার্থ যদি একটা আরেকটার প্রতি কনফ্লিক্ট ক্রিয়েট করে, তখনই আপনার থ্রেটটা ক্রিয়েট হয়ে যায়। এই থ্রেটটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। স্যার আমি একটা एग्जांपल দেই, ইজি एग्जांपल আমি ভেবে বুঝি। ধরেন
কোম্পানি ইন্টারনাল অডিট আছে, এক্সটার্নাল অডিট আছে। তো ইন্টারনাল অডিটকে ম্যানেজমেন্ট থেকে বলা হলো তুমি কাজটা করো, তুমি একটা ইনসেন্টিভ পাবা এই সময়ের ভিতরে যদি করতে পারো। এখন সেকেন্ড একটা অল্টারনেটিভ অপশন আসলো, এটা আবার আউটসোর্সিং দিয়েও করতে পারে, সেই ক্ষেত্রে আউটসোর্সিং এ ইন্টারেস্টটা পাবে। সেই ক্ষেত্রে এই ইন্টারনাল অডিট এবং আউট অডিটের ভিতরে একটা ইন্টারেস্ট যেটা আমরা অত জটিলে না গেলাম। আপনি কনফ্লিক্ট ইন্টারেস্ট কখন ক্রিয়েট হবে? আপনি মনে করেন একটা কাজ করতেছে, আপনি কোম্পানি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট দেখতেছেন, ঠিক আছে? আপনাকে বলা আছে ওই যে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর বলছে আপনি এই কাজটা ওরে দিয়ে দিয়েন, কোনো যাচাই না করে, এই ওনার ফ্রেন্ডের কাজটা ধরাই দিতে বলছে। হ্যাঁ, বিনিময়ে আপনাকে বলছে আপনাকে একটা প্রমোশন দিয়ে দিছি, ঠিক আছে? এই যে জিনিসটা, দুইটা কাজ আপনি করতে গিয়ে আপনি কোনটা ডিসিশন নিবেন, আপনি যে অল্টারনেট চয়েস করবেন, কারে আপনি অর্ডারটা দিবেন, আপনি যে এই আপনার প্রমোশনের জন্য আপনি বায়াসনেস হয়ে গেলেন, এটাই হচ্ছে আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। স্যার এইভাবে চলতে গেলে তো চাকরি একদিনও থাকবে না স্যার। হ্যাঁ স্যার, সহজ ভাষা হলো মানে ইন্টারেস্ট ব্রেক করলেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। নিচে দেখেন কতগুলো एग्जांपल আছে কনফ্লিক্ট ইন্টারেস্ট। দেখেন, সার্ভিং ইন এ ম্যানেজমেন্ট অর গভর্নেন্স পজিশন ফর টু এমপ্লয়িং অর্গানাইজেশন। একসাথে যদি আপনি দুইটা অর্গানাইজেশনে আপনি পজিশনে থাকেন, কাজ করেন, তাহলে আপনি কনফ্লিক্ট ইন্টারেস্ট ক্রিয়েট হয়, ঠিক আছে? তারপর বলা আছে, দেখেন এই যে অনেকগুলা কথা এনে বলা আছে, প্রিপেয়ারিং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ফর সার্টেন মেম্বার্স অফ ম্যানেজমেন্ট অফ দ্য অ্যাকাউন্টেন্টস এমপ্লয়িং অর্গানাইজেশন হু আর সিকিং টু আন্ডারটেক ম্যানেজমেন্ট বাই আউট। এটা আবার আরেক কথা চলে গেছে, ম্যানেজমেন্ট বাই আউট করতে যাচ্ছে একটা অর্গানাইজেশন, সেই ক্ষেত্রে আপনি দুইজনের কাজই আপনি করে দিবেন, দুইজনেরই পরামর্শ দিবেন, আপনি একা ওই পার্টিরও দিবেন, এই পার্টিরও দিবেন, সেই ক্ষেত্রে কনফ্লিক্ট ইন্টারেস্ট ক্রিয়েট হয়ে যায়। এরকম করে উদাহরণগুলো দেখবেন। অথবা স্যার এরকম হয়, একই ডিপার্টমেন্টে নিজের ভাইও চাকরি করে, আপনার ভাই চাকরি করে, এখন আমার ভাইয়ের প্রমোশন চাচ্ছি কিন্তু কোনো কারণে অন্যটা দিতে হচ্ছে, এখানে নিজের ভাইয়ের দিতে পারলাম না, একটা কনফ্লিক্ট এখানে এরাইজ হবে, এরকম হইতে পারে না? হইতে পারে। ঠিক আছে, একটা আপনি অডিটর, আপনাকে বলছে আপনি আমার কোম্পানির অ্যাকাউন্টটা একটু ভালো করে সেট করে দিয়েন, যেন সুন্দরভাবে আমার কোম্পানির কি হয় প্রফিট টফিট এগুলো হিসাব নিকাশটা ঠিক করতে পারে। এই যে আপনি অডিটরে বলা আছে অ্যাকাউন্ট ঠিক করে দেওয়া, এটাও কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। ক্লিয়ার? এই এখানে দেখেন কতগুলো एग्जांपल আছে। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা যে বলেন স্যার, আমার ছোট একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই ব্যাপারটা, এটা কি শুধু ওই যে অ্যাকাউন্টেন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যারা তাদের জন্যই প্রযোজ্য না স্যার, বিজনেসের সবার জন্য প্রযোজ্য? আমরা তো প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রেই আমরা বলতেছি, কিন্তু কনফ্লিক্ট ইন্টারেস্ট সব মানুষের ক্ষেত্রে হতে পারে, পৃথিবীর সবার ক্ষেত্রে কনফ্লিক্ট ইন্টারেস্ট হতে পারে, কিন্তু আমরা বলবো প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের কথা, মানে আমাদের এটা মানতে বাউন্ড আর কি স্যার। এটা আমরা যেহেতু প্রফেশনাল মেম্বার, সেহেতু আমরা এই প্রফেশনাল এই পুরো ইথিক্স, সে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ভায়োলেশনের জন্য এই ইন্টারেস্টগুলো এইগুলো থ্রেট, এই কনফ্লিক্ট ইন্টারেস্ট থ্রেট ফর কমপ্লায়েন্স অফ 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। যেমন স্যার, আমি তো একটা কোম্পানির ইন্টারনাল অডিটে আছি, আমি একটা একদম বাস্তবিক শেয়ার করতে চাচ্ছি যে আমাদের একটা ফ্যাক্টরির হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এখন সে তার বাবার দোকান থেকে ফ্যাক্টরির জন্য মালামাল কিনে নিয়ে আসছে, এটা কি একটা ইন্টারেস্ট মানে এটার মধ্যে পড়ে না কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট? সেটা তো আপনার আরো ফর্মুলা আছে, সেটা অবশ্যই এখানে সমস্যা আছে আপনার। সেক্ষেত্রে যেমন মনে করেন সিস্টার কনসার্নের কাছ থেকে যখন আপনি মাল নেন, ঠিক আছে, গার্মেন্টস এর ক্ষেত্রে আপনি মনে করেন ক্যাশ ইনসেন্টিভ নেবেন, আপনি সিস্টার কনসার্ন থেকে আপনি মনে করেন সুতা নিছেন, দেখাচ্ছেন সুতা নিছেন, আদৌ কি সুতা নিছেন কি নেন নাই এটা হলো কথা। আপনি লোকাল এলসি দিয়ে আপনি এলসি করলেন, করে তারপরে কি করলেন, এটার উপর ক্যাশ ইনসেন্টিভ নিয়ে নিলেন, অ্যামাউন্ট দেখালেন, অনেক বেশি অ্যামাউন্ট নিলেন, যত পরিমাণ আপনি এখান থেকে সুতা নিবেন এত পরিমাণ এটার উপর আপনি ক্যাশ ইনসেন্টিভ পাবেন। ক্লিয়ার? সেটা তো অবশ্যই আপনার একটা কনফ্লিক্ট ইন্টারেস্ট ক্রিয়েট করছে, এগুলো তো আপনাকে কখনোই আপনি অ্যালাউ করে না, কোথাও অ্যালাউ করে না। জি স্যার। এই আরেকটা আমরা আপনারা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরো পড়বেন, ভবিষ্যতে পড়বে আর্মস লেন্থ ট্রানজাকশন, ঠিক আছে? আপনার যে কোনো ট্রানজাকশন করতে গেলে আপনার এই যে এখন যেটা বলছেন এটা আর্মস লেন্থ, আপনার একটা দূরত্ব বজায় রেখে আপনি ট্রানজাকশন করতে হবে। আচ্ছা, ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা আমি একটু কন্টিনিউ ইন্টারেস্টের উদাহরণ এক্সাম্পল গুলো আপনাদেরকে আবার বলতেছি। আমি একটু এইগুলো মনে গত ক্লাস আলোচনা করিনি, আমি আর একটু আলোচনা করে এলাম।
conflict of interest. Individuals can often find that they face a conflict of interest between their professional and business life. আপনি সব মানুষই, আপনি একটু আগে যেটা প্রশ্ন করছিলেন সেই ক্ষেত্রে এই কোশ্চেনে আনসার করে আমি বলতেছি, ইন্ডিভিজুয়াল অর্থাৎ সবাই প্রায় ওপেন মানে প্রায়ই এরকম ফেস করতে পারেন, দে ফেস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিটুইন দেয়ার প্রফেশনাল অ্যান্ড বিজনেস লাইফ। আপনার প্রফেশনাল এবং আপনার ব্যবসায়িক জীবনে আপনি অনেক ক্ষেত্রে এরকম কনফ্লিক্ট ইন্টারেস্ট আপনি ফেস করতে হতে পারে। ইন সাচ ইনস্ট্যান্স ইট ইজ ইম্পর্টেন্ট টু ফলো গাইডলাইন্স লেড ডাউন ইন দ্য কোড অফ ইথিক্স। এই ক্ষেত্রে আপনার অবশ্যই কোড অফ ইথিক্সের যে গাইডলাইন সেটা ফলো করা খুবই গুরুত্বপূর্ণ। এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি? এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট থ্রেটস। কনফ্লিক্ট ইন্টারেস্ট আপনাকে থ্রেট ক্রিয়েট করে। কিসের ক্ষেত্রে থ্রেট? টু কমপ্লায়েন্স উইথ দ্য প্রিন্সিপালস অফ অবজেক্টিভিটি এন্ড মাইট ক্রিয়েট। একটা বলছে প্রিন্সিপালস অফ অবজেক্টিভিটি, আমরা কি জানি অবজেক্টিভিটি কি? অলরেডি আমরা আলোচনা করছি। তাহলে অবজেক্টিভিটি যে প্রিন্সিপাল সেটা কমপ্লায়েন্স করতে থ্রেট করে। শুধু তাই না, অ্যাজ ওয়েল এজ মাইট ক্রিয়েট থ্রেটস টু কমপ্লায়েন্স উইথ আদার ফান্ডামেন্টাল প্রিন্সিপালস। আরো যে 4টা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আছে সেগুলোও কমপ্লায়েন্স করতে থ্রেট হিসেবে ক্রিয়েট করে। এই যে থ্রেট কমপ্লায়েন্সের থ্রেট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থ্রেটটা আসে কিভাবে হয়? যখন a professional accountant undertakes a professional activity related to particular matter for 2 or more parties. একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যখন একসাথে 2 বা 3 এর অধিক পার্টির কাজ করে সেক্ষেত্রে কনফ্লিক্ট ইন্টারেস্ট ক্রিয়েট হয়। Those interests with respect to the matter are in conflict. যেমন আমি একজন যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমি আপনার এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে টেক্সটাইলের 2টা টেক্সটাইল ফ্যাক্টরির কাজ আমার কাছে আছে, সেম মানে ইন্ডাস্ট্রি, সেম ফ্যাক্টরি, সেম রিলেটেড প্রোডাক্ট তারা তৈরি করে। তাহলে সেই ক্ষেত্রে আমি যখন এই প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে যখন একটা কোম্পানিকে যখন আমি অ্যাডভাইস করবো, কনসালটেন্সি করবো, ঠিক আরেকটা কোম্পানির কনসালটেন্ট যে রেজাল্ট সেটা হয়তো বা এখানে ইমপ্লিমেন্টেশন হয়ে যেতে পারে। তাহলে এটাই বলা আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয় তখন যখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আন্ডারটেকস এ প্রফেশনাল অ্যাক্টিভিটি রিলেটেড টু এ পার্টিকুলার ম্যাটার, যে কোনো একটা স্পেসিফিক একটা অবস্থায় ফর 2 or more parties whose interests are in respect to that matter are in conflict. অথবা or the interest of a professional accountant with respect to a particular matter and the interest of a party for whom the accountant undertakes a professional activity related to that matter are in conflict. বলছে ইন্টারেস্ট অফ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট উইথ রেসপেক্ট টু পার্টিকুলার ম্যাটার, মানে যে কোনো একটা স্পেসিফিক পার্টিকুলার ম্যাটার, এন্ড ইন্টারেস্ট অফ এ পার্টি ফর হুম, আপনি যার কাজটা করে দিচ্ছেন, দ্য অ্যাকাউন্টেন্ট হুম দ্য অ্যাকাউন্টেন্ট আন্ডারটেকস এ প্রফেশনাল অ্যাক্টিভিটি রিলেটেড টু দ্য ম্যাটার আর ইন কনফ্লিক্ট। মানে এটা বোঝাচ্ছে এটা আপনি যদি একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে তার এটা অডিট করবেন, সে অডিটের যেই কোম্পানি অডিট করবেন সেই কোম্পানিকে আবার আপনি কি করলেন, তার অ্যাকাউন্টটা তৈরি করে দিলেন, সেই অ্যাকাউন্টটা আপনি আবার গিয়ে অডিট করবেন। তাহলে কি হলো, আপনি কনফ্লিক্ট ইন্টারেস্ট ক্রিয়েট হবে, অটোমেটিক্যালি ক্রিয়েট হবে, এবং এটাই দিস ইজ দ্য থ্রেট। তাহলে এ পার্টি মাইট ইনক্লুড অ্যান এমপ্লয়িং অর্গানাইজেশন। এ পার্টি বলতে এখানে কাদেরকে বলা হচ্ছে, আমরা বারবার পার্টি বলছি উপরে। পার্টি বলতে বোঝাচ্ছে অর্গানাইজেশন, এ ভেন্ডর, কাস্টমার, লেন্ডার, শেয়ার হোল্ডার, অ্যানাদার পার্টি, আরো আদার্স যাগুলো আছে। এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শ্যাল নট অ্যালাউ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট টু কম্প্রোমাইজ প্রফেশনাল আর বিজনেস জাজমেন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট কখনই সে কম্প্রোমাইজ করতে পারবে না যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে সে যেন তার বিজনেস অফ প্রফেশনাল জাজমেন্টের যেন আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না কনফ্লিক্ট ইন্টারেস্টের জন্য, এটা অ্যালাউ করবেই না কখনো। যেমন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কখন ক্রিয়েট হতে পারে, একজন লোক, আমি একজন একটা ব্যাংকের আপনি আপনার কোম্পানি সেক্রেটারি, ঠিক আরেকটা সেম অর্গানাইজেশনের বা আরেকটা অর্গানাইজেশনের আমি কোম্পানি সেক্রেটারি, একটা অর্গানাইজেশন এমডি, আরেকটা অর্গানাইজেশন এমডি, 2টা অর্গানাইজেশনে আমি মেনটেন করতেছি, তাহলে আপনি কনফ্লিক্ট ইন্টারেস্ট ক্রিয়েট হবে। Undertaking a professional activity for each of 2 parties in a partnership, where both parties are employing the accountant to assist them to dissolve the partnership. আপনার পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে 2টা পার্টনার, 2জন পার্টনারেরই আপনাকে বলছে আপনি ডিসলভ করবো, আপনি আমাকে কনসাল্ট করেন কি পরিমাণ আমি এখান থেকে বেনিফিট আমার লাগবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আপনি কনফ্লিক্ট ইন্টারেস্ট ক্রিয়েট হবে। ঠিক একই রকম আপনি এরকম করে আপনি যদি অডিট করেন, আপনার একটু আগে বলছি যেগুলো, এগুলো আপনারা এখান থেকে দেখবেন। হ্যাঁ, preparing or presenting financial information for the accountant, clients or firm. The requirement and application material set out in section, আমরা সেকশন যে আইফাকে কোড অফ ইথিক্স সেকশন 220 সেখানে আলোচনা করা আছে। তাহলে
এই হলো এই যে এক্সাম্পল গুলো সেগুলো হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের এক্সাম্পল। এগুলো আপনারা দেখবেন, সবগুলো আমি আলোচনা করলাম না। হ্যাঁ, আইডেন্টিফাই থ্রেট। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি? আপনার যে থ্রেট আসে সেই থ্রেটটা আপনি আইডেন্টিফাই করতে হবে। হাউ ইউ আইডেন্টিফাই থ্রেট? Threats to compliance with the fundamental principles might be created by a broad range of facts and circumstances. The following are the example of facts and circumstances within each of those categories are threats that might create threats for a professional accountant and undertaking a professional service. Threat গুলো কি কি? ঠিক আছে, কনফ্লিক্ট ইন্টারেস্টের যে থ্রেট আছে থ্রেট গুলো হচ্ছে সেলফ ইন্টারেস্ট থ্রেট, সেলফ রিভিউ থ্রেট, অ্যাডভোকেসি থ্রেট, ফ্যামিলিয়ারিটি থ্রেট, ইন্টিমেটেশন থ্রেট। এই 5টা থ্রেট আপনার কনফ্লিক্ট ইন্টারেস্টের ক্ষেত্রে যে থ্রেটগুলো আসে থ্রেটগুলো হচ্ছে 5টা। একটা হচ্ছে সেলফ ইন্টারেস্ট থ্রেট, সেলফ রিভিউ থ্রেট, অ্যাডভোকেসি থ্রেট, ফ্যামিলিয়ারিটি থ্রেট, ইন্টিমেটেশন থ্রেট। এখন আপনার এই যে সেলফ ইন্টারেস্ট থ্রেট, একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে একরকম সেলফ ইন্টারেস্ট থ্রেট, আবার অডিটরের ক্ষেত্রে একরকম, আবার বিজনেসের ক্ষেত্রে একরকম। ঠিক আছে, তাহলে সেলফ ইন্টারেস্ট থ্রেটটা কি? যেই থ্রেটটা আপনার পার্সোনাল ইন্টারেস্টের ক্ষেত্রে ইম্প্যাক্ট আসে। যেমন একটু আগে আমরা যদি বলি, আমরা এই কাজটা যদি করতে চাই, আমি যদি ইন্টিগ্রিটি দেখাতে চাই, দিস ইজ দ্য সেলফ ইন্টারেস্ট থ্রেট। সেলফ রিভিউ থ্রেট সবাই শুনতেছেন? আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শোনা যাচ্ছে। এতক্ষণ প্রবলেম ছিল স্যার। হ্যাঁ, কিভাবে যেন আনমিউট হয়ে গেছিলাম আমি নিজেই। আবার বলবেন আইডেন্টিফাইং থ্রেটস এর সেলফ ইন্টারেস্ট থ্রেটটা। হ্যাঁ, তাহলে অ্যাডভোকেসি থ্রেটটা কি? অ্যাডভোকেসি থ্রেট হচ্ছে সেলফ রিভিউ থ্রেট। সেলফ রিভিউ থ্রেট হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আপনি যখন একটা কাজ করলেন, এটা স্পেশালি এটা অডিটরের ক্ষেত্রে এটা কাজে লাগে। আপনার রিভিউ যখন করবেন, রিভিউ যদি আপনার টিমের আপনি একটা কাজ করলেন টোটাল, ঠিক আছে, যে ডকুমেন্টেশনটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনি একটা দেখলেন, সেটাকে একজন এসে কি করবে, আরেকজন সেটা রিভিউ করে দেখে এটা কি ঠিক আছে কিনা। এই যে রিভিউটা করে, রিভিউটা যদি আপনার টিমের মানে আপনি যারাই এগুলো কাজ করছে সেই যদি আবার রিভিউ করে, তাহলে আলটিমেটলি এটা রিভিউটা যথাযথ হয় না। সেটা হচ্ছে সেলফ রিভিউ থ্রেট। আপনি যিনি কাজ করছেন ওই টিমেরই ওরাই আবার এটা রিভিউ করে। দিস ইজ কল্ড সেলফ রিভিউ থ্রেট। এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট issuing an assurance report on the effectiveness of the operation of financial system after implementing their systems, সেটা একটা সেলফ রিভিউ থ্রেট। A professional accountant having prepared the original data used to generate records that are subject matter of the assurance engagement. হ্যাঁ, আপনি এইরকম কোন অরিজিনাল ডাটা ইউজ করলেন যেগুলা আপনার এই আরেক জায়গা থেকে নিছিলেন, অন্য এক জায়গা অন্য একটা অডিট করতে যে পাইছিলেন, সেটাই আবার আপনার অরিজিনাল ডাটা আপনি এখানে আরেকটা কাজে ইউজ করতেছেন। দিস ইজ দ্য সেলফ রিভিউ থ্রেট। অর্থাৎ আগে যা আপনি অর্জন করছেন সেটা আবার নতুন করে একটা কাজ করতে গিয়ে আপনি এটা ইউজ করতেছেন। দিস ইজ কল্ড সেলফ রিভিউ থ্রেট। দেন বলা আছে অ্যাডভোকেসি থ্রেট। অ্যাডভোকেসি থ্রেট কি? আপনি যখন ওই যে আমরা যেটা বলি কনসালটেন্সি যারা বিজনেস করে, হ্যাঁ, যারা বিশেষ করে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে যদি আমি বলি, কনসালটেন্সি করতে গিয়ে তার প্রফেশনাল অ্যাক্টিভিটিস বা প্রফেশনাল যে প্রিন্সিপাল 95% আপনার ভায়োলেশন করে। এই যে জিনিস, এটা হলো অ্যাডভোকেসি থ্রেট। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট প্রমোটিং দ্য ইন্টারেস্ট অফ শেয়ারস ইন ক্লায়েন্ট, ইন্টারেস্ট অফ এ ক্লায়েন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট সবসময় কি মানে যদি সে অ্যাডভোকেসি করতে গিয়ে সে ক্লায়েন্টের ইন্টারেস্টটা স্বার্থটা সে দেখে, এটা হচ্ছে একটা অ্যাডভোকেসি থ্রেট। সে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যদি খেয়াল না রেখে সে তার ক্লায়েন্টকে কিভাবে সেভ করবে সে এই নিয়ে টেনশনে থাকে। দিস ইজ দ্য অ্যাডভোকেসি থ্রেট।
A professional accountant acting as an advocate on behalf of a client in litigation or dispute with third party. Professional accountant অনেক সময় কি করে, সে থার্ড পার্টির ক্ষেত্রে কোনো যদি লিটিগেশন থাকে, অর্থাৎ মামলা বা মোকদ্দমা বা যে কোনো কিছুতে থাকে, সেক্ষেত্রে সে কি করে তাকে সেভ করার চেষ্টা করে, তার পক্ষে কাজ করে। দিস ইজ দ্য অ্যাডভোকেসি ট্রেড। দেন বলা আছে ফ্যামিলিয়ারিটি ট্রেড। ফ্যামিলিয়ারিটি ট্রেডটা কি? আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বার মাধ্যমে আপনার ট্রেড হতে পারে। যেমন একটু আগে বলা আছে যে আপনি যদি, আমরা যে আলোচনা করছি, আপনি যে কোম্পানির অডিটর, সেই কোম্পানিতে যদি আপনার ইয়ে থাকে, ভাই যদি এমডি থাকে, দিস ইজ হি ইজ এ ফ্যামিলি মেম্বার অফ ইউ, সো দিস ইজ দ্য কল ফ্যামিলিয়ারিটি ট্রেড। আপনার একজন ডিরেক্টর আত্মীয় স্বজন যদি এখানে আপনার এই পজিশনে যদি থাকে, তাহলে দিস ইজ দ্য কল ফ্যামিলিয়ারিটি ট্রেড। আপনি এখানে এমডি ছিলেন, কিছুদিন পরে যদি আপনি এমডি 1 বা 6 মাস পরে আবার ওইখানে আপনি যদি অডিটর নিয়োগ দেন, সেটাও একটা ফ্যামিলিয়ারিটি ট্রেড। A professional account having a close or immediate family member, a director or officer of the client or an employee in a position exert significant influence over the subject matter of the engagement having the recently served to the engagement partner. An audit team member having a long association with the audit client. একটা অডিট টিমের মেম্বার, তার আপনার ক্লায়েন্টের সাথে অনেক দিন ধরে তার সাথে সম্পর্ক আছে। দিস ইজ কল্ড ফ্যামিলিয়ারিটি ট্রেড। এই জন্য বলা আছে 3 বছর পর্যন্ত আপনি একটা অডিট করতে পারবেন এক কোম্পানি। পরবর্তীতে অডিট কি করতে হবে? চেঞ্জ করতে হবে, অডিটর চেঞ্জ করে দিতে হয় ডিউ টু রিডাকশন অফ দ্য ফ্যামিলিয়ারিটি ট্রেড। দেন ইন্টিমেশন থ্রেড। ইন্টিমেশন থ্রেড কি? আপনি একটা অডিট করতে গেছেন, আপনি তো অডিট নরমালি দেখেন, আপনার চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে বলেন আর অডিটই করতে বলেন, অডিট ফার্মগুলা তাদের স্টুডেন্টের মাধ্যমে ম্যাক্সিমাম অডিটের কাজগুলো করান। যখন আপনি স্টুডেন্ট অডিট করতে গেলেন, আপনি আমার ফার্মে আপনি অডিট করতে আসছেন, আপনি আমার স্টুডেন্ট, এখনো স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট, আপনি জানেন আমি এফসিএম-এ, আমি 10 বছর 20 বছর ধরে আমি এই লাইনে আছি। স্বভাবত কারণেই আপনার প্রতি আমি কি করব, প্রেসার ক্রিয়েট করার মতো বা অথবা আপনাকে আমি মানে ডোমিনেট করার মতো ক্ষমতা থাকে। এই যে ক্ষমতাটা, এটাকে বলা হচ্ছে ইন্টিমিডেশন থ্রেড। এবং আরো হতে পারে, যেমন আপনার বসের মাধ্যমে, আপনার স্যারের মাধ্যমে, আপনাকে আমার মাধ্যমে, আপনি অডিট করতে গেছেন, আমার সাথে আবার জানলো যে আমার স্টুডেন্ট, আমাকে কেউ বললো, আমি আপনাকে বলে দিতে, আপনি একটু লিবারেল করে দেখে দিয়ে, এই যে জিনিসটা, এটা হচ্ছে ইন্টিমেশন থ্রেড। ঠিক আছে? অথবা আপনাকে কোনো গিফট দিবে, a professional accountant having accepted a significant gift from a client or being threatened that acceptance of this gift will be made public. তাহলে এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনার ইন্টিমেশন থ্রেড। তাহলে আমরা থ্রেড কয়টা পাইলাম? সেলফ ইন্টারেস্ট থ্রেড, সেলফ রিভিউ থ্রেড, অ্যাডভোকেসি থ্রেড, ফ্যামিলিয়ারিটি থ্রেড এন্ড ইন্টিমিডেশন থ্রেড। দেন বলা আছে সেফগার্ড অফ দ্য থ্রেড। এই যে এতগুলা থ্রেড আসবে, এত কিছু আসবে, সেগুলো সেফগার্ড কি? সেফগার্ড এগুলা কি আপনাকে এগুলা থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। সেফগার্ড ভেরি ডিপেন্ডিং অন দ্য ফ্যাক্টস এন্ড সার্কামস্টেন্সেস। সেফগার্ড কি হবে সেটা আসলে অবস্থা প্রেক্ষাপটে, এটা আপনাকে পরিবর্তন হবে। Example of action that in a certain circumstances might be safeguard to address threats include assigning additional time and qualified personnel. মানে এই কয়েকটা এখানে বলা আছে, এগুলা সাধারণত ক্ষেত্রে এগুলো আপনাকে সেফগার্ড করতে পারে, কিন্তু আরো সেফগার্ড চেঞ্জ হতে পারে। আপনি যদি একজন কোয়ালিফাইড পার্সোনাল সে যদি থাকে এবং সে যদি এডিশনাল টাইম দেয়, তাহলে কিন্তু এখানে সেফগার্ড অনেক ক্ষেত্রে সেফগার্ড হয়ে যায়। আমি আপনার শুধু স্টুডেন্ট না পাঠাই, আমি সাথে যদি টিম মেম্বার যিনি যাবেন, উনি যদি এফসিএম এ হয়ে যায়, উনি যদি এফসিএ হয়, অটোমেটিক্যালি আপনি ইন্টিমেশন থ্রেড রিডিউস হয়ে যাবে। হ্যাভিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রিভিউয়ার, এই যে সেলফ রিভিউ থ্রেডের ক্ষেত্রে যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট রিভিউয়ার আপনি নেন, who has not a member of the team review the work perform, যে কাজ করার মতো যারা করবে তাদের টিমের যদি সে মেম্বার না হয়, আরেকজনকে আপনি রিভিউ দেন, তাহলে সে কি করবে, এই সেলফ রিভিউ থ্রেডটা আপনার অনেকটাই কমে যাবে। এই ক্ষেত্রে এরকম করে আপনার এই জিনিসগুলো, আপনার সেপারেটিং টিম when dealing with matters of a accountant in nature, এই যে এটা separating teams when dealing with matters of a confidential nature might address self interest. আপনার যদি সেপারেট টিম থাকে, সেক্ষেত্রে আপনার সেলফ ইন্টারেস্ট আপনার অনেকটাই কাভার হবে। এই হলো আপনার এই থ্রেডগুলা কিভাবে কাভার দিবেন, এগুলো আপনারা দেখবেন। ঠিক আছে? রিজলভিং এথিক্যাল ডিলেমা, এথিক্যাল ডিলেমাগুলো আপনি কিভাবে রিজলভ করবেন। A professional accountant might be called upon to resolve the ethical dilemma in the application type of code of ethics.
এই ইথিক্যাল ডিলেমা একটু আগে যে আমরা পড়লাম, সেই ইথিক্যাল ডিলেমাগুলো রিসলভ করতে হলে আইফাকের কোড অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো আপনার অ্যাপ্লিকেশন করতে হবে। যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে ইথিক্যাল ডিলেমাগুলো অনেকটাই রিজলভ হবে। আপনার ইথিক্যাল কনফ্লিক্ট যেগুলো পাইছিলাম সেগুলো কিভাবে রিজলিউশন করবেন, হ্যাঁ সেগুলো কিভাবে সলভ করবেন, সেই সলভগুলো বলা আছে যে কিভাবে প্রথমে আপনার রিলেভেন্ট ফ্যাক্ট নেবেন, ইথিক্যাল ইস্যুজ এখানে কি কি আছে সেগুলো আপনি অ্যানালাইসিস করবেন, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এই ক্ষেত্রে কি কি আছে সে মানে সেগুলো আপনি কোশ্চেনে অ্যারাইজ করবেন। তারপরে এস্টাবলিশ ইন্টারনাল প্রসিডিউরগুলো কি হতে পারে সেগুলো এস্টাবলিশ করবেন। দেন আপনি অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন, আপনার এখান থেকে যেগুলো কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে সেগুলো থেকে আপনি অল্টারনেটিভ যেটা সেটা বেস্ট কোর্স অফ অ্যাকশনটা আপনি নেবেন। এবং এই যে করতে গিয়ে রিজলিউশন প্রসেসের ক্ষেত্রে আপনার স্টেজগুলো যেটা ইনভেস্টিগেশন স্টেজগুলো এখানে 3টা স্টেজ বলছে। রিলেভেন্ট ফ্যাক্টস নিড টু বি এস্টাবলিশড, ইথিক্যাল ইস্যুস আর আইডেন্টিফাইড, টেস্ট দ্য ইস্যু এগেইনস্ট দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এন্ড কোড অফ এথিক্স। এবং এগুলো করার পরে ইথিক্যাল কনফ্লিক্ট যখন রিজলিউশন করবেন সেই ক্ষেত্রে আপনার কাজ কি, অপশন কি কি আছে। অপশন আছে 4টা অপশন আছে। আপনি যখন অনেক অ্যানালাইসিস করলেন করে টোরে এটা থেকে কি ডিসিশন যাবেন সেই অপশনটা হবে 4টা। ডু নাথিং, আপনি কিছু করলেন না, যে অবস্থা আছে সেই অবস্থায় চলবে। ইথিক্যাল কনফ্লিক্ট এভাবে থাকবে, সেভাবে বিজনেসকে চালাই নিতে হবে। ডু নাথিং। অ্যাভয়েডেন্স, আপনি যে কাজটা সেই কাজটাই অ্যাভয়েড করে নিলেন, যেমন একটু আগে বলছে আপনি ওই অডিট কোম্পানি ছেড়ে দিলেন, অ্যাভয়েডেন্স। মডিফাইং বিহেভিয়ার, আপনার বিহেভিয়ারটা মডিফাই করে ফেলেন। আরবিট্রেশন একটা প্রসেসে আপনি এটার কাজ করতে পারেন। এই হলো 4টা প্রসেস। 4টা অপশন থেকে যে কোনো অপশন আপনি এতটুকু অ্যানালাইসিস করে এটা থেকে বেস্ট অপশনটা বেছে নেবেন। ডু নাথিং, অ্যাভয়েডেন্স, মডিফাইং বিহেভিয়ার, আরবিট্রেশন। এখন ইথিক্যাল ডিলেমাটা কিভাবে অ্যারাইজ হয়, এই অ্যারাইজ গুলো হচ্ছে এখানে বলা আছে ডিরেক্টেড থ্রু দ্য ইনকোয়ারি। এগুলো আসলে শর্টকাট করে সবকিছু নেওয়া, এই জন্য এই অবস্থা। আমরা যেটা করব, আমি সরাসরি এই পার্টগুলোর জন্য আপনার এইটাতে চলে যাবেন, আইফাকের কোড অফ এথিক্স। এখান থেকে আপনার সেলফ ইন্টারেস্ট থ্রেট, সেলফ রিভিউ থ্রেট, এক্সাম্পলস অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, হ্যাঁ এই জিনিসগুলো আপনারা বাসায় আজকে দেখবেন। দেখার পরে নেক্সট আমরা কোশ্চেনে যাব, কেস স্টাডি দেখব, এগুলো নিয়ে আমরা কোশ্চেন আলোচনা করব। বাড়ির কাজ এবং নেক্সট ক্লাস আমরা এইগুলা নিয়ে আলোচনা করে আমরা কোশ্চেন দেখে নেক্সট ক্লাস আমরা শেষ করবো। আরেকটা এডিশনাল ক্লাস আমরা দিলাম আজকে। লাস্টে আমি একটু দ্রুত গেছি, সময় কম, আমি ওটা আপনার বাসার কাজ বাড়ি থেকে ভালো করে দেখে আসবেন। নেক্সট ক্লাসে আমরা যেন এগুলো নিয়ে আলোচনা করে সমাধানে বসতে পারি। এই যে দেখেন, এগুলো আমরা প্রথমে আমরা পড়ছি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, এগুলা নিয়ে আমার আপনার এখন আর খুব বেশি পড়ার কথা না। এগুলো আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্লাসে আমরা এগুলো শেষ করছি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। তারপর আমরা বলছি এই প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এগুলো আমরা আপনার কাজ না। নেক্সট ক্লাসের জন্য আপনার যেগুলো পড়তে হবে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ইথিক্যাল ডিলেমা, যে পয়েন্টগুলো আছে সেগুলো দেখবেন। এই যে দেখেন থ্রেট, আইডেন্টিফাইং থ্রেট, এই আইডেন্টিফাইং থ্রেট, প্রফেশনাল অ্যাকাউন্ট shall identify threat to compliance with the fundamental principles, এই থ্রেটগুলো আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে এই লাইনগুলো সবগুলো পড়বেন। থ্রেট কি কি থ্রেট, সেলফ ইন্টারেস্ট থ্রেট, এই সেলফ ইন্টারেস্ট থ্রেট কি, সেলফ রিভিউ থ্রেট কি, হ্যাঁ অ্যাডভোকেসি থ্রেট কি, ফ্যামিলিয়ারিটি থ্রেট, ইন্টিমেশন থ্রেট। এই যে এখানে যেগুলো বলছি এগুলো হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের জন্য। আর আপনার আমার ওই শিটে যেটা দিচ্ছি সেটিগুলো হচ্ছে আসলে অ্যাজ এ অডিটর হিসাবে ওইগুলো দিচ্ছি ওখানে। তাহলে আপনার এটা অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিভিজুয়াল প্রফেশনাল অ্যাকাউন্টেন্টেরটা আগে পড়বেন, এটা আপনার কাজ। তারপরে ওই শিটেরটা পড়বেন। আগে সেলফ রিভিউ ইন্টারেস্ট থ্রেট কি, এখানে বলা আছে সেলফ রিভিউ থ্রেট কি, দেন বলা আছে অ্যাডভোকেসি থ্রেট, ফ্যামিলিয়ারিটি থ্রেট, ইন্টিমিডেশন থ্রেট। একজন এমন অবস্থা পড়তে পারেন আপনার যে 5টা থ্রেট এর থেকে একের অধিক সেটা আপনার একসাথে আসতে পারে, ঠিক আছে? অথবা একটা থ্রেট আপনার যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, 5টা প্রিন্সিপালের ভিতর 3-4টা প্রিন্সিপাল আপনার একটা থ্রেডে আপনার ভায়োলেশন হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা বলা আছে এখানে। এখন এই থ্রেডগুলো ইভালুয়েট করবেন, ইভালুয়েট করে কিভাবে করবেন, ইভালুয়েট করবেন যেটা অ্যাকসেপ্টেবল লেভেলে আছে কিনা। অ্যাকসেপ্টেবল লেভেল কি, এখানে বলা আছে অ্যাকসেপ্টেবল লেভেল। অ্যাকসেপ্টেবল লেভেল কি, আপনার যতটুকু পর্যন্ত থ্রেড থাকলে আপনি আপনার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আপনি কমপ্লায়েন্স করতে পারবেন, দিস ইজ কল্ড অ্যাকসেপ্টেবল লেভেল অফ থ্রেড।
এই ফ্যাক্টরস গুলা কি কি ইভালুয়েট করতে লাগে, হ্যাঁ। তারপরে এই অ্যাড্রেসিং থ্রেড, এই থ্রেড গুলা কিভাবে অ্যাড্রেস করবেন, অ্যাড্রেসিং থ্রেড, আপনার থ্রেড গুলা কিভাবে অ্যাড্রেস করবেন, ঠিক আছে। এই যে আমি যে অপশন বলছি, অপশনের আসলে অ্যাড্রেসিং থ্রেড, হ্যাঁ, থ্রেডটা কিভাবে আপনি অ্যাড্রেস করবেন। এখন সেফগার্ড কি, এই যে সেফগার্ড are actions, individual or in combination, that the professional account takes that effectively reduce threat to compliance with the fundamental principles to an acceptable level. Safeguard হচ্ছে এমন একটা কাজ যেটা প্রফেশনাল অ্যাকাউন্টের এমন ভাবে সেগুলা কাজ করবে যেন আপনার এটা অ্যাকসেপ্টেবল লেভেলে আসে। কিভাবে হবে সেটা ইন ডিটেলস এখানে বলা নাই। সেফগার্ড বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেসের ক্ষেত্রে আপনি দেখবেন এরকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন বিজনেসের ক্ষেত্রে আইডেন্টিফাইড থ্রেড, এইগুলো আমি আপনার শিটে দেওয়া আছে। আইডেন্টিফাইড থ্রেড, সেলফ ইন্টারেস্ট থ্রেডগুলো কি কি, সেলফ রিভিউ থ্রেডগুলো কি, অ্যাডভোকেসি থ্রেড, ফ্যামিলিয়ারি থ্রেড, ইন্টিমেশন থ্রেড, দুইটাই পড়বেন আপনি। ইন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এবং ইন বিজনেসের ক্ষেত্রে কি থ্রেডগুলো আছে এবং সেগুলো ইভালুয়েটিং প্রসেসটা কি এবং অ্যাড্রেসিং, সেগুলো অ্যাড্রেস কিভাবে করবেন। দেন এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, নেক্সট ক্লাসের জন্য এগুলা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি, এই এখান থেকে পড়বেন। আসলে শীট থেকে আমি এখান থেকে মানে কিছু নিচ্ছি কিছু নেই নাই। আপনি যখন এই ডিটেলসে পড়বেন 2 লাইন আমি যে রেড মার্কিং করছি এর ছাড়াও যখন 2-1 লাইন পড়বেন তখন আপনার এটা ক্লিয়ার হবে। আপনি এই শীটটা মানে আপনার আইফাকের কোড অফ এথিক্সের যে পার্টগুলো আমরা আজকে আলোচনা করলাম সেই পার্টগুলো দেখবেন বাসায় গিয়ে। দেন নিচে আপনি দেখবেন অনেকগুলো এক্সাম্পল আছে। Example of ways in which discretion might be misused or achieve inappropriate outcomes, এই এক্সাম্পল গুলো দেখবেন। আপনি টোটাল শীটের থেকে আপনি যে এক্সাম্পল গুলো আছে সেই এক্সাম্পল গুলো দেখবেন। এক্সাম্পল গুলাই আপনার কেস স্টাডি। Self-interest to compliance with the fundamental principles of professional competence and due care might be created if the professional accountant has, মানে আপনি যদি সেলফ ইন্টারেস্ট থ্রেড একটু যদি আমরা বলি যে কোনো ক্ষেত্রেই আমি যদি প্রিন্সিপাল ফলো করতে যাই আমার চাকরি থাকবে না, এই যে কথাটা তখনই হবে যখন আপনার প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার থাকবে। তখন আপনার চাকরি যাবে কেন, আপনাকে আরো রাখার জন্য পাগল হয়ে থাকবে। এক কোম্পানি চাকরি গেলে 10 কোম্পানি আপনার জন্য পাগল হবে। এই যে এক্সাম্পল of circumstances that might create a self-interest state, self-interest state কিভাবে আপনার ক্রিয়েট হয় সেগুলো এক্সাম্পল গুলো। ইনভেস্টমেন্ট, গিফট, সেগুলা কি কি নেওয়া যাবে না নেওয়া যাবে না, হ্যাঁ, সেগুলো এখানে বলা আছে, এগুলোতে দেখবেন। Example of action that might be safeguard to address such threats created by offering or accepting such an independent inducement, কি কি আছে। এগুলো মেজর কথা হচ্ছে আপনার এই যে আইফাকের পুনরাবৃত্তির যে এক্সাম্পল গুলো সেগুলো বাসায় দেখবেন। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে এবং কোনো জানা থাকলে কোয়ারি থাকলে আমি ক্লিয়ার করতে পারি, বলেন। স্যার কোড অফ এথিক্স এটা কি ডক ফাইলটা দেওয়া যাবে আমাদেরকে? কোড অফ এথিক্স ফাইলটা আছে আপনাদের কাছে? স্যার আমাদের স্যার এটা নাই স্যার, এটা নাই স্যার। আপনি না বলুন নতুন কন্টেন্ট দিয়েছেন, আমাদেরকে এখনো পাঠায়নি স্যার। এগুলো পাই নাই স্যার, এগুলো পাই নাই। এটা নাই, যেরকম আপনি মার্ক করে রাখছেন এইভাবে আমাদের জন্য পেলে সুবিধা হতো, আমরা মানে পড়তে সুবিধা হতো। আর পিডিএফটা স্যার এই যে রেড মার্ক এগুলো স্যার পড়া নেই স্যার। আমি বলি একটু বলি স্যার, আমি আমাদের যে ফেসবুকের অ্যাডমিন আছে দিয়ান ভাই, ওনার মেইল অ্যাড্রেসটা আপনার ফোনে এসএমএস করে দেন। আপনি জাস্ট ওনাকে এসএমএস করেন
জি দিয়ান ভাই ভালো হয় স্যার দিয়ান ভাই আপনি স্যার উনাকে দিলে দিহান ভাইয়া গ্রুপে আপলোড করে দিলে আমরা সবাই পেয়ে যাবো। আগে গ্রুপে আছে আমি জানি, কিন্তু আপনাদের যদি না থাকে তাহলে আপনি যে কেউ একজন দিয়ান ভাইকে দিয়ে দিলে স্যার আমি দিয়েছি, দিহান ভাইকে একটা দিয়েছি। দিয়েছেন না? আচ্ছা আচ্ছা জি আমি পাঠিয়েছি তো, দিয়ান ভাই আপনি একটু আপলোড করে দিয়েন। আমাকে কি হোয়াটসঅ্যাপে দিয়েছেন? কর্পোরেট গভর্নেন্স না লাস্ট আপনার মনে নেই, আপনাকে ইমেইলে পাঠিয়েছিলাম। ও বিকাল বেলা, হ্যাঁ আপলোড করা আছে তো। তাহলে ওনারা দেখেই নাই, আমার ধারণা তাহলে খুলে দেখে নাই কেউ, হয়তো কর্পোরেট গভর্নেন্স আপনারা একটু দেখে নিয়েন। আছে এটা আগে আমি এই মার্ক করার পরে আমি দিছি, নেক্সট এই প্যান্ডামিক সিচুয়েশনে আমি অনলাইন যখন ক্লাস নিছি তখনই আমি এগুলা দিছি। ঠিক আছে, আপনাদের আর কোনো কোশ্চেন আছেন কিনা বলেন, একটু পরে কিন্তু আমাকে ইনস্টিটিউটে ফোন দিবে যে আপনার ইয়েটা শেষ করতে হবে। তাহলে নেক্সট ক্লাস কিসের উপর করাবেন স্যার, একটু সামারিটা করবেন? এতক্ষণ আপনাদেরকে যেগুলো দিছি সেগুলো আপনারা পড়বেন, তারপর আপনাদের কোনো কোয়ারি থাকলে সেই কোয়ারিগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তার পরবর্তীতে আমরা এই কোশ্চেনগুলো সলিউশন করব এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো আছে স্যার, কেস স্টাডি সহ স্যার। ওকে স্যার, ঠিক আছে, এগুলো আপনারা পড়বেন সবগুলা। বিশেষ করে আজকে আমরা আগে যে আইফাকের কোড অফ ইথিক্স দিছি, যে ইথিক্স এন্ড বিজনেস, ওখানে থেকে কিন্তু আমি খুব গুরুত্ব যতটুকু না দিছি আজকে বেশি গুরুত্ব। আজকের পার্টগুলো আপনি ভালো করে পড়তে হবে, নতুবা আপনি কেস স্টাডি পারবেন না। স্যার এই যে কনফ্লিক্ট অফ এথিক্স, যেটা সরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, হ্যাঁ কনফ্লিক্ট অফ না মানে স্যার এই যে আমরা আজকে যে ক্লাসটা হচ্ছে আর কি, এথিক্যাল কনফ্লিক্ট চ্যাপ্টার, এথিক্যাল, হ্যাঁ এইটা স্যার কি আর একটা ক্লাসে শেষ হয়ে যাবে নাকি? আরেকটা ক্লাস শেষ হবে, আজকে শেষ হওয়ার কথা ছিল আমাদের শিডিউল অনুযায়ী, আজকে ক্লাস শেষ। হ্যাঁ, কিন্তু আমি একটা ক্লাস এটাতে বাড়াইলাম, আরেকটা ক্লাস হবে স্যার। আচ্ছা স্যার, এখন পর্যন্ত আমরা যে আলোচনা করছি, কি কি আলোচনা করছি বলেন, একজন বলেন। আজকে নতুন করে কি কি আলোচনা করছি আজকের ক্লাসে স্যার? হ্যাঁ, ও আজকে নতুন করে কি কি এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ইথিক্যাল ডিলেমা, প্রথমত ইথিক্যাল ডিলেমা। আমরা কত ক্লাস আলোচনা করি? ফিগার আলোচনা করেছিলেন স্যার, ওই যে রিলেশনশিপ বিটুইন ইথিক্স, গভর্নেন্স, ল এন্ড স্পেশাল। করছি তারপরে আগের ক্লাসে পড়া ছিল। হ্যাঁ, ওটা আনএথিক্যাল বিহেভিয়ার, তারপরে ইন্ডিভিজুয়াল কনসিকোয়েন্সেস কি কি থাকে, প্রফেশনাল কনসিকোয়েন্সেস, কত ক্লাসে আলোচনা করছি, ওই ক্লাসটা আজকে রিভিউ করলাম। আচ্ছা, আজকে ছিল স্যার এথিক্যাল ডাইলেমা, তারপর এথিক্যাল ডাইলেমাস ইন বিজনেস, আইডেন্টিফাইং এথিক্যাল ডাইলেমাস, হাউ টু আইডেন্টিফাই এথিক্যাল ডাইলেমাস, এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং আইডেন্টিফাইং থ্রেটস, এবং সেফগার্ড তো করেছেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি কয়টা বলছি? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কয়টা কয়টা থ্রেট আছে এখানে? পাঁচটা এবিসিডি ই পর্যন্ত পাঁচটা থ্রেট। সেলফ রিভিউ, সেলফ ইন্টারেস্ট, সেলফ রিভিউ থ্রেট, ইন্টিমিডেশন থ্রেট, অ্যাডভোকেসি, ইন্টিমিডেশন থ্রেট এন্ড ফ্যামিলিয়ারিটি থ্রেট। রাইট, এখন আমরা সেলফ ইন্টারেস্ট থ্রেট মিন্স আমরা কি বলছি? সেলফ ইন্টারেস্ট থ্রেট হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হ্যাভিং এ সেলফ ডিরেক্ট। হ্যাঁ, সেলফ ইন্টারেস্ট থ্রেট আমরা বলছি বলেন। A professional accountant have a client, যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের ডাইরেক্টলি যদি কোনো তার নিজের ইন্টারেস্ট থাকে, ফাইনান্সিয়াল আর ডাইরেক্টলি রিলেটেড ইন্টারেস্ট থাকে, তখন তাকে বলা হচ্ছে সেলফ ইন্টারেস্ট ট্রেড। ঠিক আছে, এবং যে ট্রেডের জন্য তার নেক্সট হচ্ছে আমরা কি আলোচনা করছি, একটা সেলফ রিভিউ ট্রেডটা কি বুঝছি? স্যার সেলফ ইন্টারেস্ট ট্রেডটা আরেকবার বলবেন? সেলফ ইন্টারেস্ট ট্রেড হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট তার নিজের রিলেটেড যদি কোনো ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে, অথবা নিজের কোনো ইন্টারেস্টে কোনো সমস্যা হয়, তখন সেটাই হচ্ছে সেলফ ইন্টারেস্ট ট্রেড। প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নিজের যেই সমস্যা মানে ফাইন্যান্সিয়াল যে গেইন ও লসের ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে সেলফ ইন্টারেস্ট ট্রেড। থ্যাংক ইউ স্যার। দেন বলছি আমরা সেলফ রিভিউ ট্রেড, সেটা কি স্যার? কমিটির নিজেরা মেম্বাররা যদি রিভিউ করে, নিজের মেম্বার রিভিউ করে এবং নিজে যদি সেম ইলিগাল কাজ পাস করে, যদি সেটা আবার অন্য জায়গায় ইউজ করে, তাহলে হচ্ছে সেলফ রিভিউ ট্রেড। দেন আমরা বলছি আরেকটা কি, অ্যাডভোকেসি ট্রেড। এটা কি অ্যাডভোকেসি ট্রেড? অ্যাডভোকেসি ট্রেডটা কি? স্যার ক্লায়েন্টকে বেশি প্রায়োরিটি দেয়া
মানে যখন যে আমরা যখন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা যখন অ্যাডভোকেসি কাজগুলো করতে যায় তখনই তারা ওই তার ক্লায়েন্টকে প্রেফারেন্স দিয়ে গিয়ে ক্লায়েন্টের পক্ষে কাজ করতে গিয়ে সে কি করে তার ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ভায়োলেট করে মানে ভায়োলেশন করার সম্ভাবনা থাকে দিস ইজ কল্ড অ্যাডভোকেসি ট্রেড। দেন আমরা কি বলছি ফ্যামিলিয়ারিটি কি মানে আত্মীয় স্বজনকে প্রায়োরিটি দেওয়া, নিজের ফ্যামিলি মেম্বার অথবা সেই ওই অর্গানাইজেশন ফ্যামিলিয়ার হয়ে আছেন, সেই অর্গানাইজেশন অনেকদিন ধরে তার বড় ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টটাকে ধরে রাখার জন্য এটা একটা ফ্যামিলিয়ারিটি ট্রেড। ঠিক আছে, এই জন্য সে কি করতে পারে না, সে প্রফেশনাল ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলা সে এখানে ইমপ্লিমেন্টেশন করতে পারে না, কমপ্লায়েন্স করতে পারে না। দিস ইজ কল্ড ফ্যামিলিয়ারিটি ট্রেড। দেন আমরা কি বলছি স্যার এই ক্ষেত্রে এটা হবে না স্যার, এই যে নিজের ভাইকে চাকরি দিতে গিয়ে যে ইয়াগুলা কনফ্লিক্ট গুলো থ্রেট গুলো সৃষ্টি করে এরকম নিজের ভাইকে চাকরি দিতে গিয়ে আপনি মনে করেন যে এমডি যে চেয়ারম্যান যেটা কয় সেটা শুনতে হয়, এটা হচ্ছে ফ্যামিলিয়ারিটি ট্রেড। এটা আবার সেলফ ইন্টারেস্ট ট্রেড, দুটাই বলা দিতে পারে। ঠিক আছে, তারপর বললো আমরা যদি বলি কি ইন্টিমেশন থ্রেট, এটা কি বলছিলাম ইন্টিমেশন থ্রেট। স্যার আমার যদি কোনো কারো পরিচিত যদি কেউ থাকে, হ্যালো, ইন্টিমেশন থ্রেড হচ্ছে আপনি কাজ করতে গিয়ে আপনাকে বিভিন্ন রকম পারমানেন্ট জুনিয়রদেরকে পাঠালো, কিন্তু ইন্টিমেশন থ্রেড হচ্ছে আপনার যে প্রেসার আছে সেই প্রেসারটা হচ্ছে ইন্টিমেশন থ্রেড। ক্লিয়ার? তাহলে এই ছিল মোটামুটি আমাদের ইয়ে। আর হচ্ছে আমরা যে আপনাদের যে আইফাকের কোড অফ ইথিক্স যেটা দেওয়া আছে সেখান থেকে আপনারা স্পেসিফিক্যালি বিভিন্ন এক্সাম্পল গুলো আপনি ভালো করে দেখবেন। আমি অনেকগুলো এক্সাম্পল আমি কিন্তু আপনার মার্কিং করি নাই, সেই মার্কিং গুলো ছাড়াও কিন্তু আপনি দেখবেন, শুধু মার্কিং গুলো দেখবেন তা না, যেগুলা এক্সাম্পল রিলেটেড দেওয়া আছে সেই এক্সাম্পলের লাইনগুলো পড়বেন। অনেক ক্ষেত্রে এই যে লেখা আছে যেমন এক্সাম্পল, এই যে এক্সাম্পল ল এন্ড রেগুলেশন হুইচ দোজ সেকশন অ্যাড্রেস ইনক্লুড দোজ ডিল উইথ দ্য ফ্রড, করাপশন, ব্রাইবারি, মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং, সিকিউরিটিজ মার্কেটিং, ট্রেডিং, ব্যাংকিং, আদার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সার্ভিসেস, ডাটা প্রোটেকশন, ট্যাক্স এন্ড পেনশন লাইবিলিটিস পেমেন্ট, এনভায়রনমেন্ট প্রোটেকশন, পাবলিক হেলথ, এইরকম করে যেগুলো দেওয়া থাকবে এক্সাম্পল সবগুলো পড়বেন। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, ক্লাস এবং ক্লাসের বাইরে। ওকে, আমাদেরকে যতক্ষণ সময় দেয় ততক্ষণ পর্যন্ত আসি, অসুবিধা নেই। স্যার এই যে পরবর্তী যে আমাদের ক্লাসগুলি আছে কর্পোরেট ওই সিট গুলা কি আবার নতুন করে দেওয়া হবে না নাকি? সব সিটই আপনাদের গ্রুপে আছে, বুঝছেন, তারপরে আইসিএম পক্ষ থেকে সিট দিবে। স্যার এই ফাইলটা স্যার এই নামে আমাদের কাছে নাই স্যার, এবং পেজ নাম্বারের সাথে স্যার তারপর স্যার আপনাকে ইমেল দেই, কাইন্ডলি স্যার আপনি যদি দেন আমরা গ্রুপে সবার কাছে দিয়ে দেব স্যার। যদি আপনি গ্রুপে একটু আগে বলছে গ্রুপে তো দেওয়া আছে, বুঝছেন স্যার, ওইটা আমি এখন চেক করলাম স্যার, এটা আমি তো ড্রাইভে আপলোড করি স্যার সবগুলো। আমি নিজে দিছি, নিজে দিছি আপনি ড্রাইভে আপলোডটা আপনি দেখেন, অনেকগুলো ড্রাইভ আছে, অনেকগুলো ড্রাইভ থেকে আপনি এটা দেখেন। এগুলো তো স্যার আমাদের প্রথম মেইলেই আছে। না না, এটা মেইলের না, এগুলো মেইলের না, ফার্স্ট মেইলে দিতে আছে স্যার, এটা হবে না আজকে যে ওই আপনি আপনারা যেটা যারা ওইরকম মান যেটা আছে এগুলো মেইলে যায় না পিডিএফ স্যার, ডক ফাইলটা নাই স্যার। হ্যাঁ, ওয়ার্ড ফাইলটা আপনার ওই ইনস্টিটিউট থেকে দেয় নাই, এটা আপনাদের ওই যে একটু আগে একজন শেয়ার করলো, উনি গত ক্লাসে গত সেশনে পাইছিল, ওখান থেকে আপনাকে দিয়া করা হয়েছে, শেয়ার করছে স্যার। গ্রুপে তো দেখলাম ওইটা স্যার পিডিএফ আছে স্যার, না পিডিএফ ওয়ার্ড ফাইলও দিছে, আপনি দেখে নিন। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এই ছিল কথা। আপনারা মোটামুটি ভালো থাকেন, নেক্সট ক্লাস দেখা হবে। আমরা শেষ করে দিব। জি স্যার, আপনি ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।